আজকে আপডেট প্রিয়জন এই অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাই। আপডেট টিভি নানাভাবে নানা বিষয় আলোকপাত করে থাকে, কখনো সঙ্গীতে, কখনো আমাদের সাহিত্য সংস্কৃতি বিষয়ে, এবং সেই সাথে আমাদের বিভিন্ন স্তরে বা বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন, যারা খ্যাতিধন্য, যাদের বিভা ছড়িয়ে পড়ছে দেশে অথবা আন্তর্জাতিক পর্যায়ে, তেমন কিছু ব্যক্তিত্ব নিয়ে আমরা কথা বলি। তো আজকে আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই, আমার সাথে এই আপডেট টিভি প্রিয়জন অনুষ্ঠানে রয়েছেন 21-এ পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, তিনি কবি এবং তিনি মহাপরিচালক প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, জনাব জাফর ওয়াজেদ। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি রংপুরে এসছেন, সেই জন্য আমরা খুব আনন্দিত, এবং আমি জানি যে আজকে সারাদিন ধরে আপনি কর্মব্যস্ত ছিলেন, তারপরেও এই যে সময় দিয়েছেন আমাদেরকে, সেজন্য আমরা কৃতজ্ঞ। আমি যদি বলি যে রংপুর কিন্তু সাহিত্য, সংস্কৃতি অথবা সাংবাদিকতার সব ক্ষেত্রেই একটা ঐতিহ্য ধারণ করে। আমাদের মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য রংপুর ধারণ করে। এদেশের মানুষ সাহসী চিত্তে ক্যান্টনমেন্ট আক্রমণ করেছিল এবং মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রংপুরে সেই শহীদ শঙ্কু সমজদার, যার কথা আমরা সবসময় বলি, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আহ্বানে রংপুরের মানুষ সাহসী চিত্তে লড়াই করেছে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে এবং স্বাধীনতা তারা ছিনিয়ে। এবং 7ই মার্চের ভাষণে রংপুরের কথা আছে, বঙ্গবন্ধু বলেছেন, শঙ্কু সমজদার যখন শহীদ হলো তখন বঙ্গবন্ধু বলেছিলেন 7ই মার্চের ভাষণে সেটা তিনি বলেছিলেন। তো সেই রংপুরে আপনি এসছেন, এবং আমি যদি বলি যে সংবাদপত্রের যে ইতিহাস, সেটাও কিন্তু রংপুরে খুব গর্বিত একটি ইতিহাস। রংপুর বার্তাবহ, আর সেটাও 1847-এ প্রথম পত্রিকা বাংলাদেশের, যেটা রংপুর থেকে প্রকাশিত হয়েছিল। এছাড়াও আমরা যদি দেখি রঙ্গপুর দিক প্রকাশ, রঙ্গপুর দর্পণ, এরকম অনেকগুলো পত্রিকা তখন প্রকাশিত হয়েছে। আবার যদি বলি যে রণাঙ্গন থেকে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে সময়ে খন্দকার গোলাম মোস্তফা বাটুল তিনি একটি পত্রিকা প্রকাশ করেছিলেন যার নাম ছিল রণাঙ্গন, এবং ফুলু সরকার একটি পত্রিকা করতেন, তার নাম ছিল সোনার বাংলা। এই যে রংপুর নানা দিক থেকে যেমন ঐতিহ্য ধারণ করে, সংবাদপত্রের যে ঐতিহ্য, বিভা বা আলো, সেটাও কিন্তু রংপুর ধারণ করে এসছে। তো আপনি যেহেতু আমাদের পিআইবির মহাপরিচালক, এই সংবাদপত্র, তারপরে সাংবাদিক, গণমাধ্যম, এবং এই যে জায়গাটা রয়েছে সেই জায়গার উন্নয়নে আপনি নিবেদিত আছেন। আমরা সেরকম কিছু কথা আপনার কাছ থেকে শুনব, পাশাপাশি ব্যক্তি জীবনের কথা আমরা কিছু শুনব, এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব যে এই আমাদের সংবাদপত্র বা গণমাধ্যম অথবা আমাদের যে ডিজিটাল একটি অবস্থা এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, এরকম নানাবিধ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আজকে আপনার সাথে। তো আমি শুরুটা করি একটু আপনার ব্যক্তি জীবন দিয়েই। আপনি তো জন্মেছেন কুমিল্লার দাউদকান্দিতে, জি। তো তারপরে একটু যদি বেড়ে ওঠা, পড়াশোনা একটু কথা বলেন। আমি জন্মেছি একটি গঞ্জে। জি। গঞ্জ বলতে আজকের প্রেক্ষাপটে বোঝানো যাবে কিনা জানি না, আমাদের সময় গঞ্জগুলো ছিল একটা বিশাল হাট বাজার, সেখানে নৌবন্দর ছিল, স্থলবন্দর, ঠিক বন্দর বলতে এখন যা বুঝি তা না, কিন্তু ওই পরিধিতে ছিল। এবং আমার জায়গাটার নাম ইলিয়টগঞ্জ, এবং এই ইলিয়টগঞ্জ কোনো বাংলা নাম নয়, নামটা ইংরেজি নাম। এবং আমি এই ইলিয়ট সেটা খুঁজে পেয়েছি ত্রিপুরার মহারাজাদের যে ইতিহাস রাজমালা, সেই রাজমালা গ্রন্থে ইলিয়টের বর্ণনা রয়েছে। রবার্ট ইলিয়ট এই অঞ্চল ত্রিপুরার ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি তখন এই দাউদকান্দি এবং চান্দিনার মাঝামাঝি ইলিয়টগঞ্জ স্থানটিকে বেছে নেন গঞ্জ হিসেবে। ব্রহ্মপুত্রে একটি শাখা নদী ছিল, সেই নদীটি এই ইলিয়টগঞ্জ হয়ে কচুয়া, মতলব এইসব অঞ্চলে নৌপথে চলাচল করত। এবং আপনারা জানেন যে আমাদের এই 20 শতকের 60 দশক পর্যন্ত আমাদের প্রধান চলাচলের প্রধান বাহন ছিল নৌপথ, এবং নৌপথে মালামাল পরিবহন, যাত্রী পরিবহন সব কাজটাই নৌপথে হতো এবং সৃষ্টিত হয়। এবং এলিয়ট সাহেব সেটাকে গঞ্জে রূপান্তর করেন বলে একটা উপন্যাস আছে আপনার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গঞ্জের মানুষ পড়ে আমার মনে হচ্ছে আমিও তো একটা গঞ্জের মানুষ, এবং আমার এখানে খুব 12 বাজা মানুষ ছিল এবং 12 রকমের মানুষ ছিল। কেউ গান গাইতো, কেউ কারবারি, কেউ এই গয়নাগাড়ি বিক্রি করতো, তাদেরকে বলা হতো গায়নবাড়ি। তারপরে আপনার ছিল ঝাড়ুদার, মেথর, এবং দরগাও ছিল, ওখানে দরগাও আছে, এখনও আছে।
এইসব নানাবিধ জিনিসের মানে একটা সমাহার ছিল। নদীর একটা জীবন ভিত্তিক যে নদী বারোয়ারি ভিত্তিক একটি অবস্থা, এবং সেরকম বিষয় ছিল সেখানে। পৃথিবীর সব সভ্যতাই নদী কেন্দ্রিক, এবং নদী সভ্যতা আপনার মিশরের সভ্যতা নদী কেন্দ্রিক, জি। আমাদের দেশের নদী কেন্দ্রিক সভ্যতাগুলি গড়ে উঠেছে। সে কারণে আমার অঞ্চলে এক ধরনের সভ্যতা গড়ে উঠেছিল, যে সভ্যতাতে সঙ্গীত চর্চা বলুন, নৃত্যকলাই বলুন, এবং ধরুন ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে একটা 12 রকমের একটা অবস্থান তৈরি হয়েছিল। মানে একবারে যদি আমি বলি, কৈশোর থেকেই আপনি জীবনের একটা বিচিত্র রূপের সাথে এবং পরিচিত ছিলেন। আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমাদের সময় সঙ্গীত শিক্ষক ছিলেন, আবার স্কাউটের শিক্ষক ছিলেন, আবার ড্রিল মাস্টার ছিলেন। সকালে আমরা যখন স্কুলে যেতাম, অ্যাসেম্বলি হতো, সেখানে আমাদেরকে প্যারেড করতে হতো এবং গান গাইতে হতো। আবার সপ্তাহে একদিন আমাদের প্যারেড হতো, এবং সেটা ড্রিল মাস্টার ছিলেন, যিনি আবার স্কাউট টিচারও ছিলেন। আবার আমরা সঙ্গীতের টিচারও দেখেছি। নানা রকম অনুষ্ঠান হতো আমাদের স্কুলগুলোতে, বিভিন্ন জয়ন্তী পালন করা হতো। বিশেষ করে নজরুলের জন্মদিনটি আমরা খুব পালন করতাম সে সময়। আর রাষ্ট্রীয় যেসব অনুষ্ঠানগুলি ছিল সেগুলি হতো। এবং পাকিস্তান পর্বে আমরা পাকিস্তান দিবস, যে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেদিনটা পালন করতে হতো। সেদিন নৌকাবাজ হতো, গান বাজনা হতো, অনেক কিছু হতো। আবার ধর্মীয় অনুষ্ঠানগুলো হতো। আবার পুজোর সময় দেখা যেত যে ওই পুজো বিশাল মাঠ জুড়ে পুজোর মণ্ডপগুলি, বিভিন্ন জায়গা থেকে যে আশেপাশের যেসব অঞ্চলে পুজো হতো, সে মণ্ডপগুলি সেই রেডগঞ্জের স্কুল মাঠে নিয়ে আসা হতো, এবং সেখান থেকে বিসর্জন দেওয়া হতো, এবং সেসবকে কেন্দ্র করে মেলা গড়ে উঠতো। এবং আপনি পয়লা বৈশাখী বলুন বা ওই লক্ষ্মী মেলা বলুন, বিভিন্ন সময় বিভিন্ন রকম মেলা হতো, যে কারণে এইসব মেলার কারণে সনাতন ধর্মের অনেক কিছু আমাদের জানা ছিল। তারাও যেরকম আমাদের মুসলমানদের উৎসবগুলি সম্পর্কে ধারণা ছিল, জানতেন, আমরাও তাদের সম্পর্কে জানতাম। এবং যে কারণে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, কোনো হানাহানি ছিল না। কিন্তু যে সম্প্রীতিগুলি নষ্ট করেছে যখন অবাঙালি উর্দুভাষীরা এসে বিভিন্ন স্থানে জায়গা দখল করতে হলো, তারা মনে করলো যে সম্প্রদায়কে যদি তাড়ানো যায় তাহলে ওদের বাড়িঘর দখল করে নেওয়া যাবে। এই জন্য নানা রকম উস্কানিমূলক আচরণ করা হতো, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কাজগুলো সে সময় করা হতো। তো সেসব পরিবেশে বেড়ে ওঠা, এবং আমি 5ম শ্রেণী পর্যন্ত ইলিটগঞ্জ স্কুলে পড়েছি। আমার সহপাঠী ছিলেন আজকের বিখ্যাত একসময়ের বিখ্যাত ফুটবলার মোহামেডানের বাদল রায়, এবং বাদল রায়ের সাথে আমার স্কুল থেকে পরে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, এবং পরে আমাদের দেখা হয় 76 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং 79 সালে 80 সালে আমি এবং বাদল রায় দুজনেই ডাকসুতে, বাদল রায় ক্রীড়া সম্পাদক ছিল, আমি সাহিত্য সম্পাদক ছিলাম। আমাদের বেড়ে ওঠাটা কিন্তু ওই খেলার মাঠের সাথে সম্পর্কিত। আমি ওই প্রসঙ্গে আসবো আপনার কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের বা ছাত্র রাজনীতিতে আপনার যে সম্পৃক্ততা বা জড়িত থাকা, সেটি শুনবো। তার আগে একটু বোধহয় আমরা একটু গৌরব অনুভব করছি যে আপনার এই ছাত্র জীবনের একটা অধ্যায় কেটেছে রংপুরে। কি করে রংপুরে আসা বা কি করে পড়াশোনা করা, যদি একটু বলেন আমাদের। আমি 68 সালে ঢাকায় পড়তাম, ক্লাস 6-এ। তো আমার বড় বোন তখন হোম ইকোনমিক্স কলেজ থেকে 62 মাস্টার্স পাস করলেন, এমএসসি পাস করলেন, এবং তার স্বামী ছিলেন তখন পাকিস্তান ট্যাক্সেশন সার্ভিসের, এবং তাকে রংপুরে ট্রান্সফার করা হলো আয়কর অফিসার হিসেবে, কর্মকর্তা হিসেবে। তারা দুজন আসবেন, এবং পরে জানা গেল যে রংপুরে এসে তিনি চলে যাবেন সামরিক প্রশিক্ষণে, অর্থাৎ ময়নামতি ক্যান্টনমেন্টে তখন এইসব পাকিস্তান সিভিল সার্ভিসের লোকদেরকে সামরিক প্রশিক্ষণে নিতে হতো। তো এই সময় কে থাকবে, সেজন্য আমাকে ঢাকা থেকে উঠিয়ে নিয়ে আসা হলো রংপুরে। আমি এসে ক্লাস 7-এ ভর্তি হলাম রংপুর জেলা স্কুলে। আমি একটু অবাকই হতাম তখন রংপুর জেলা স্কুলে। আমি যখন প্যান্ট পরে যেতাম, অধিকাংশ ছাত্ররা লুঙ্গি পরে আসতো, এবং তারা খুব ব্যঙ্গ বিদ্রুপ করতো। এবং সে সময়টা ছিল টেডি প্যান্ট, খুব টাইট প্যান্ট পরা হতো। এটা নিয়েও আমি খুব ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতাম। তবে সেগুলি কিছুই মনে করতাম না, কারণ আমি বুঝতাম যে একটা গ্যাপ তো রয়েছে। কারণ আমি এসেছি রাজধানী থেকে, আর এখানে একটা মফস্বল শহর, সবাই স্থানীয়। হ্যাঁ, এবং সে সময় আমাদের এই পোশাক আশাকের এত বাহুল্য তো ছিল না, খুব কঠিন ব্যাপার ছিল পোশাক আশাক, একটা কাপড় কেনা খুব সহজসাধ্য ছিল না। এবং সবচেয়ে যে সমস্যাটা আমার এখানে হয়েছিল সেটা হলো আমি বাহাতি লিখি। এটা একটা সমস্যা হয়ে গেছিলো। আমি যখন বাহাতি লিখতাম, বড় ক্লাসের ছাত্র এসে দেখতো যে কীভাবে লিখি। এটা একটা অত্যাশ্চর্য ঘটনা ছিল মনে হয়, কারণ ওই স্কুলে তখন বাহাতি কেউ লিখতে এমনটা ছিল না, যার ফলে এটাকে আমাকে কেউ ন্যাটা বলতো, কেউ বাহাতি বলতো, নানা রকমভাবে বলতো টুলতো। তো এইগুলো আমার গা সওয়া ছিল, এই কারণে আমি আবার প্রাউড ফিল করতাম যে আমি অন্তত বাহাতে তো লিখি, আমি তো ডানাতে লিখতে পারি। তো সেই জন্য আমার একটা গৌরব ছিল। তো রংপুর জেলা স্কুলে এসে আমার খুব ভালো লেগেছে। রংপুর জেলা স্কুলে তখন একটা সংস্কৃতির চর্চা ছিল, স্কাউটিংয়ের ছিল, এবং প্রায় মাসে একবার করে সাহিত্য অনুষ্ঠান হতো, সেখানে কবিতা আবৃত্তি হতো। এবং আমার তো তখন প্রিয় ছিল রবীন্দ্রনাথের সেই কবিতাগুলো, মা দাও না ছুটি,
এবং ম্যাগের কোলে রোদ এসেছে ইত্যাদির কবিতাগুলো আমি খুব মুখস্থ পড়তাম। অনেকে বই দেখে পড়তো, আমি বই দেখে পড়তাম না, এগুলো আমি বাসায় প্র্যাকটিস করতাম, চর্চা করে মুখস্থ করতাম এবং সেগুলি ওইভাবেই পড়তাম। তবে তখন আমরা এই কোথায় পজ দিতে হবে, কোথায় দিতে হবে না, কোন শব্দটা জোর দিতে হবে, এগুলো তো বুঝতাম না, কিন্তু নিজেরাই নিজেদেরকে তৈরি করে মানে আবৃত্তির যে রীতিনীতি তখন তো সেটা জানা ছিল না। কিন্তু তারপর আমরা পাঠ করতে গেলে আমার কানে যে শ্রুতিটা, কানকে আমি শ্রোতা হিসেবে ট্রিট করতাম যে আমার কান কিভাবে দেখছে, এবং কান শ্রোতা হিসেবে বুঝতাম যে এই জায়গাটা শব্দটা একটু উঠানামা করবে, এই জায়গায় শব্দটা ওইভাবে যাবে না। আর তখন আবৃত্তির তেমন প্রসারও ছিল না, রেডিওতে তেমন আবৃত্তির অনুষ্ঠান হতো না, আমরা গ্রামফোন রেকর্ডও পাইনি, এবং সেগুলোর সাথে আমাদের সম্পর্ক ছিল না। আমরা যেটা শুনতাম নাটকের সংলাপগুলো, নাটকের সংলাপে যেরকম ওঠানামা হতো আমরা সেটা ধারণ করতাম। এবং ছোটোবেলা থেকে বেতার রেডিও শোনাটা আমাদের খুব পারিবারিকভাবে একটা ছিল, এবং আকাশবাণীর নাটক শোনা, তার উচ্চারণ এবং উচ্চারণটাকে আমরা খুব গুরুত্ব দিতাম। রংপুর এসে আর যাই হোক উচ্চারণে কোনো ঘাটতি ঘটেনি, আঞ্চলিক শব্দগুলো আমাকে খুব সেভাবে প্রভাবিত করেনি, বরং বিশুদ্ধ প্রমিত বাংলা যেটা আমরা মনে করি সে বাংলাটা কিন্তু স্কুলের টিচাররা পড়াতেন। এর মধ্যে একজন টিচার ছিলেন সম্ভবত নদিয়ার ছিলেন, তিনি নদিয়া থেকে চলে এসেছিলেন এদেশে, এবং তার উচ্চারণটার ক্লাসগুলো আমরা খুব মুগ্ধ হয়ে শুনতাম, কারণ তার শব্দচয়ন এবং কোথায় কোথায় শব্দটা উঠানামা করবে এই জিনিসগুলো খুব চমৎকারভাবে তিনি বিষয় এবং ভাবের সাথে মিল রেখে কণ্ঠস্বরে যে উত্থান পতন। স্কুলের যে জিনিসটা আমার আজও মনে পড়ে সেটা হলো হাত পাখা। আমরা যে ক্লাসরুমে বসতাম তখন তো আর ফ্যান ছিল না, হাত পাখা ছিল বেশ, পাখা বরকন্দার না কি বলা হতো, বরকন্দাজ না বোধ হয় বরকন্দার। তো সেখানে দুজন বসতো, একজন সামনে বসতো আর একজন পিছনে বসতো, এবং আমি ওই পিছনে যে বসতো তার সাথে বসার একটা চেষ্টা করতাম যে সে যে টানে ঘুমায় কিনা। তো দেখতাম যে অনেক সময় ঘুমিয়ে পড়তো। তো একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের মাঝখানে যে বিরতি, ওই সময়টা তারা যেন একটু হাফ ছেড়ে বাঁচত, সারাক্ষণ তাদের টানতে হতো, সামনে একজন টানতো পিছনে একজন টানতো। হাত পাখার বাতাস দিয়েই কিন্তু আমার কাছে খুব অন্যরকম মনে হয়েছে, কারণ আমি ঢাকার স্কুলগুলিতে তখন ফ্যান অলরেডি চালু হয়ে গিয়েছে, এখানে হাত পাখা আমার কাছে একটা নতুন জিনিস মনে হয়েছিল। এবং সেটা ওই সেই মোগল ছবি দেখলে যেরকম মোগলদের সে পাখা ছিল রেশমি পাখা, এটা অনেকটা সেই রকমের ডিজাইন ছিল, মাথার উপরে ডিজাইন ছিল, আবার পর্দাও ছিল, নিচে ছিল ঝুলতো সেটা। এবং অনেক সময় যখন ক্লাসের বিরতির সময় আমরা নিজেরাও টানতাম, সেটা আমাকে খুব আলোড়িত করেছে। আর রংপুর জেলা স্কুলে একটা বড় বটগাছ ছিল, এখন আছে কিনা আমি জানি না, আমি নতুন করে দেখিনি। সে বটগাছের বিশাল বিশাল ঝুড়ি ছিল, আছে বটগাছ আছে রংপুরের ঝুড়ি ছিল। এই ঝুড়িটা আমার এখনো, আমি যখন কোনো রহস্য গল্প পড়ি বা গোয়েন্দা গল্প পড়ি বা বটগাছের বর্ণনা পাই, তখন আমার ওই বটগাছটার স্মৃতি মনে আসে। তখন কি ভূতের ভয় ছিল নাকি? ভূতের ভয় ছিল, এবং আমি নিজেও ভূত দেখেছি বলে মনে হয় আমার, আজও একটু ভ্রম কিনা জানি না। আমরা তখন আমাদের একটা সুবিধা ছিল, আমাদের ডান্ডি কার্ড ছিল, আইডেন্টি কার্ড দেখালেই সিনেমা হলে 10 আনা দিয়ে আমরা সিনেমা দেখতে পারতাম, ফার্স্ট ক্লাসও পেতাম আর কি। এবং হেন ছবি নিয়ে যেটা আমরা মিস করেছি, সকালবেলা মর্নিং শো হতো, সে মর্নিং শো দেখতাম, ইংরেজি ছবি থাকতো, বুঝি আর না বুঝি ছবি দেখতাম। আবার উর্দু ছবির তখন রমরমা অবস্থা, হেন উর্দু ছবি নয় যে দেখিনি। আর বাংলাদেশের ছবি তো ছিল লোকগাথার ছবি, এগুলি দেখতাম। আবার বনবাসের রূপবান, তারপরে ছিল আরেকটা কুচবরণ কন্যা, 7 ভাই চম্পা, কুচবরণ কন্যা আমি এখানে দেখেছি, রংপুরে মনের মতো বউ ছবিটা রংপুরে দেখেছি। আর সুবিধা ছিল যে আমরা ওই রাত 9টা থেকে 12টা পর্যন্ত সিনেমা দেখতে পারতাম পড়াশোনা শেষ করে। তো মাঝে মধ্যে বাড়ি থেকে ফাঁকি দিয়ে ওই দুপুর 3টার মেটিনি শোতে চলে যেতাম। তো শীতকালে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়, তো যে কারণে ওই সিনেমা দেখে হাঁটতে হাঁটতে ওই স্কুলের মূল গেট দিয়ে ঢুকে সাইড রাস্তা পার হয়ে সাইডে একটা গেট ছিল, যেটাতে আমি তখন ধাপে থাকতাম, বাড়িটা যাতায়াত খুব সহজ হতো আর কি। তো একদিন রাত সন্ধ্যার পরে দেখলাম যে ওই বটগাছের মধ্যে একটা ঝুড়ি নিয়ে কারো যেন একটা কালো অন্ধকার ছায়া ঘুরছে। ওই প্রথম আমি একটা দৌড় দিলাম আর কি, ভয়ে। এবং স্কুলে আমরা এটা শুনতাম, কানাঘুষো ছিল যেখানে ভূত থাকে রাতের বেলা। তো রাতের বেলা ভূত থাকে কিনা সেটা পরীক্ষা করতে কোনোদিন সাহসও পাইনি, যাইও না এবং চেষ্টাও করি না, কারণ কিন্তু মনে হতে ভয়টা যায় না, ভয়টা ঠিক আছে, ভয় ছিল। এবং স্কুলে রাতের বেলা কোনো স্ট্রিট লাইট ছিল না, কোনো লাইট ছিল না। আর আমি যে বাড়িতে থাকতাম তার দুই পাশে বিশাল বিশাল জঙ্গল, রাতের বেলা শিয়াল আসতো, শিয়ালের ডাক শুনতাম। আবার শীতকালে গাছ থেকে সবুজ রঙের সাপ মাটিতে পড়তো, এবং তখন এত শীত ছিল যে এক কম্বলে সম্ভব হতো না, এবং পানিতে হাত দেওয়া যেত না, এত ঠান্ডা ছিল। এখন তো দালান কোঠা হয়ে যাওয়াতে ঠান্ডাটা, জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে বলে সে ঠান্ডাটা আর নেই, সে শীতটাও সেভাবে আসে না। আর প্রচণ্ড কুয়াশা ছিল, কুয়াশার জন্য সামনের কিছুই দেখা যেত না।
এত কুয়াশা, আমি জানি না সে সময় যানবাহন কীভাবে চলাচল করতো, কারণ সে পরিমাণ যানবাহনও চলতো না। এবং রংপুরে যেটা ছিল যে এরকম আমার রেডিও স্টেশনটা, সে ঘাঘট নদীর পাড়ে রেডিও স্টেশন, আমার খুব ভালো লাগতো যে একটা নদীর পাড়ে একটা স্টেশনটা রেডিও স্টেশন। কিন্তু রেডিওর সে সময় যেহেতু আমি ঢাকা বেতারে ছোটদের অনুষ্ঠান করে এসেছি, এখানেও কিছুদিন ছোটদের অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিলাম। এবং একসময় আমাদের গিটার শেখার আগ্রহ জাগলো। আমার বড় বোন, তিনি তখন বেগম রোকেয়া কলেজে অধ্যাপনা শুরু করলেন, হোম ইকোনমিক্সে পড়াতেন তিনি, এবং তিনি গিটার শিখতেন। তো বিনয় বণিক বলে একজন রেডিও আর্টিস্ট ছিলেন, গিটার শেখাতেন, তিনি এসে মাঝে মধ্যে আমাদের গিটার শেখাতেন। বিনয়দা এখনো আছেন, উনি এখনো শেখান। হ্যাঁ, আমি বিনয় বণিকের কাছে হাতে করে নিয়েছিলাম। আর তখন এই মানে ঢাকার রংপুর বেতারের অনুষ্ঠান ঘোষণাগুলির উচ্চারণ খুব ভালো লাগতো আমার। এবং সেখানে কিছু শিল্পী ছিল যাদের নাম কখনোই ভোলা যায় না, যেমন খাদেমুল ইসলাম বসুনিয়া, কিংবা মোহাম্মদ কসিমউদ্দিন নিচে গান লিখতেন, সুর দিতেন, গাইতেনও। তারপরে আরেকজন শিল্পী ছিলেন শরীফা রানী, ভাওয়াইয়ার গানের শিল্পী ছিলেন, এবং তার কণ্ঠ এত চমৎকার ছিল যে ভাবাই যায় না। শরীফা রানী দীর্ঘদিন ভাওয়াইয়া গান গিয়েছেন, কিন্তু তখনও আমরা এই রংপুরের ভাওয়াইয়া শুনেছি। কিন্তু ওই পারে গোয়ালিয়ার যে গোয়ালপাড়ার যে গান, ভাওয়াইয়া গান, তার সুরের যে চমকটা, সেটা একটু ভিন্ন জিনিস। সেটা বুঝতে আমাদের অনেক পরের সময় গেছে। যখন আমি প্রতিমা পান্ডের গান শুনেছি, তখন আমার মনে হচ্ছে যে একটু ব্যতিক্রম আছে। রংপুরে যে ভাওয়াইয়া আর গোয়ালপাড়ার ভাওয়াইয়া হচ্ছে মাহুত বন্ধু, সেখানে হাতি মৈশাল মাহুত ছিল তাদের আর কি। তোমরা গেইলে কি আর আসিবেন মোর মাহুত বন্ধুরে, এটা হলো গোয়ালপাড়ার গান। আর এখানকার গান হলো ধিকো 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 মৈশাল রে মৈশাল ধিকো তোমার হিয়া, কিংবা ওই যে যদি বন্ধু যাইবার চাও ঘাড়ের গামছা থুইয়া দেন। এই ঘাড়ের গামছা কেন রেখে যেতে হবে, এটা নিয়ে আমরা অনেকদিন ভেবেছিলাম। এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার কালে আমরা আমাদের বন্ধুরা খুব আলোচনা করতাম যে ঘাড়ের গামছাটা কেন রেখে যাবে। তো এটার একটা ব্যাখ্যা আমরা আমার বন্ধু রুদ্র বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল, যে ঘাড়ের গামছার মধ্যে যে স্পর্শ, যে ঘ্রাণ ঘামের, সেটা রেখে যেতে চায়। এটা একটা স্মারক, স্মৃতিচিহ্ন আর কি, সেই প্রেমিকের বা বন্ধুর স্মৃতিচিহ্ন। এবং সেই নাহলে গামছাটা কেন যাবে, আমরা তো ভাবতাম যে নিশ্চয়ই গামছা একটা ছিল, গামছাটা না দিয়ে গেলে গোসল করে গা হাত পা মুছবে কি করে। তো এটা নিয়ে নানা ডাইমেনশন আমাদের কাজ করেছে। এবং ভাওয়াইয়া গানটা তখন আরো অনেক শিল্পী ছিলেন এখানে। হরলাল রায় তো গাইতেনি, হরলাল রায়, মহেশচন্দ্র রায় ছিলেন। মহেশচন্দ্র রায় খুব ভরাট কণ্ঠ ছিল ওনার, ওনার কণ্ঠ এখনো কানে বাজে আমার। এবং উনি নিজে গান লিখতেন, সুর দিতেন। রংপুরের আঞ্চলিক ভাষা ভাওয়াইয়া প্রয়োগে তার মতো কিন্তু সবচেয়ে বেশি ভাওয়াইয়া গান যিনি লিখেছেন, তার নামটা কার শোনা যায় না, তিনি আব্বাসউদ্দিন আহমেদের ভাই আব্দুল করিম প্রচুর ভাওয়াইয়া গান লিখেছেন। আজিজ লিখেছেন। কিন্তু আব্দুল করিমের গানগুলির বৈশিষ্ট্য একটু ভিন্ন রকম ছিল, এবং সেগুলি গিয়ে আব্বাসউদ্দিন জনপ্রিয় হয়েছেন। কিন্তু আব্দুল করিম সেভাবে প্রতিভাত হননি, সেভাবে আলোচিত হননি, আলোড়িত হননি। আর রথীন্দ্র রায় কখনোই রংপুর বেতারে গিয়েছেন বলে আমার মনে পড়ে না, কারণ তিনি তো ঢাকায় বড় হয়েছেন, সেখানেই তার সঙ্গীত জগৎটা বড় হয়েছে। তার বাবা গাইতেন, কিন্তু তার রথীন্দ্র রায়ের গলার যে স্কেল, সেটা হরলাল রায়ের গলার স্কেল ছিল না। রথীন্দ্রের গলার স্কেল অনেক শার্প। এবং যেটা আপনি দেখবেন, আপনি স্বাধীন বাংলা বেতারের গানগুলিতে রথীন যখন একটা গানের টান দিত, সে অনেক দূর চলে যেত। এবং এটা রথীন্দ্র রায় ছাড়া কারো পক্ষে সম্ভব ছিল না। আপনি যেমন বলছিলেন যে ওই খাদেমুল ইসলাম বসুনিয়ার কথা বলছিলেন, আমাদের এখানে একটি গান ছিল, ওই যে ছোটদের বড়দের, সেই কৃষক মজুরের কৃষকের, মানে আমাদের দেশ সব মানুষের, এই গানটি কিন্তু রবীন্দ্রনাথ গেয়েছেন। খুব উঁচু সুরে তিনি গেয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানটা প্রায় বাজানো হতো। এবং সেই গানের সাথে খাদেমুল ইসলাম বসুনিয়ার তো সম্পর্ক ছিল একটা। এবং হরলাল রায় উনি সুর করেছেন, কিন্তু গানটা সম্ভবত হরলাল রায় লিখেছিল। না, এখানে তিনজন মিলে গানটা লিখেছিলেন। আচ্ছা, আলী মহসিন রাজা, এই তিনজন মিলে গানটা লিখেছিলেন। তখন কিন্তু বেতারের অনুষ্ঠান ঘোষক ছিলেন। হ্যাঁ, রাজা সাহেব এখনো আছেন, রেডিওতে কাজ করেন। উনি ছিলেন তখন ঘোষক ছিলেন। তারপরে আরেকজন ছিল আরেকজন মির্জা ছিলেন, গোলাম সরোয়ার মির্জা, উপস্থাপনা করতেন। আমার স্মৃতি এখনো লোপ পায়নি বলে নামগুলি মনে আছে, কারণ এগুলি শৈশবের সাথে বেড়ে উঠেছে, তো যে কারণে এই নামগুলো আমাদের খুব মনে আছে। রংপুরে যে ঘটনাটা ছিল সেটা হলো 69-এর গণ অভ্যুত্থান। এবং সে সময় তো সারা দেশে উত্তাল গণ অভ্যুত্থান, ছাত্র সমাজ আন্দোলন করছে, সংগ্রাম করছে। ঠিক রংপুরে তার একটা ঢেউ চলে এসেছিল। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা নিত রংপুর কলেজ। জেলা স্কুল থেকে একটু দূরে ছিল রংপুর কলেজটি, এবং সেই কলেজ এবং রংপুর হাই স্কুলের মধ্যে সেখানে ছিল। তো সেখান থেকে ছাত্ররা এসে, সিনিয়র ছাত্ররা এসে আমাদেরকে ক্লাস থেকে বের করে নিয়ে যেত।
এবং আমার মনে আছে আমরা সব মিছিল করে একবার কারমাইকেল কলেজে গেলাম এবং সেখানে গিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকে আমরা আইয়ুব খানের ছবি ভেঙেছিলাম। এটা আমার খুব মনে আছে এবং সে ছবি ভাঙার পিছনে এক ধরনের উৎসাহ কাজ করেছিল, যেটা ভাঙতেই হবে। এবং আমরা সেই জায়গায় মিছিল করে যেতাম এবং রংপুরে তখন প্রায়ই বিকেলের দিকে মিছিল হতো, রাতে তো মিছিল হতো না, বিকেলের দিকে। আর সবচেয়ে বড় যে কষ্টটা পেতাম সেটা হচ্ছে সংবাদপত্র পড়ার ক্ষেত্রে, কারণ আমরা ছোটোবেলায় বেড়ে উঠেছি সংবাদপত্রের সাথে। আজাদ বলুন, ইত্তেফাক বলুন, এগুলি ছোটোবেলায় দেখেছি। বাড়িতে প্রচুর পত্রিকা আসতো নানা রকমের। আমার মা বেগম পড়তেন, আমার বোনরা ললনা পড়তেন, এবং সেই সুবাদে চিত্রালী, পূর্বাণী, চিত্রাকাশ এগুলো পড়া হতো আমাদের। এই নামগুলো কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা জানে না। আপনি যে নামগুলো বলছেন সেগুলো তো বিলুপ্ত, জানবে কি করে? এখন বের হয় না, যার জন্য কেউ জানে না। বিলুপ্ত এগুলো। বেগম তো মেয়েদের জন্য বেগম অবশ্যই পত্রিকা ছিল, এখনো বেরোয়। আমার মারা পড়তেন, ওখানে রান্না বান্নার খবর থাকতো, অনেক কিছু থাকতো, সেলাই থাকতো এবং প্রথম পাতে একটা ছবি থাকতো, সেগুলো আমরা দেখতাম। আর সবচেয়ে বেগমের যে জিনিসটা আমাদের আকর্ষণ করতো সেটা হলো বেগমের ঈদসংখ্যাগুলো। প্রচুর যারা লিখতেন তাদের ছবি থাকতো, সেগুলো থেকে আমরা ছোটবেলার ছবিগুলির মধ্যে গোপ বানাতাম, নানা কিছু করতাম, ছবিগুলি নাকিবুকি করতাম এবং অনেক কবিতাকে আমরা সুর দেওয়ার চেষ্টা করতাম। এবং আমরা তো তখন প্রায় অনেকে, আমাদের বাড়ির লোকরা প্রায় সবাই সুরকার হয়ে গেছিলাম, কারণ ওখানে গীতিকার জেবুন্নেসা জামালের কবিতা থাকতো, আমরা সেগুলি সুর দেওয়ার চেষ্টা করতাম। তো এক ধরনের সুর তৈরি করতে আর কি, একটা সঙ্গীত বোধটা তখন তৈরি হয়ে গেছিলো আমাদের। এবং বেগম পত্রিকা আমাদের বেশ, আমার মারা খুব মজা করতেন, ওখানে রান্নাবান্নাগুলি ওরা নিজেরাই পরীক্ষা করতেন। তখন তার রেসিপির ব্যাপারগুলি ছিল না, ওগুলি দেখে দেখে তারা করতেন। এখন তো অন্যরকম হয়েছে, অনেক পরিশুদ্ধ হয়েছে, যুগের পরিবর্তন এসেছে, সেটা স্বাভাবিক, টেলিভিশনে দেখানো হচ্ছে, হবে এটাই তো বাস্তবতা। এটা তো আর এক জায়গায় পৃথিবী থেমে থাকে না, পৃথিবী এগোয় প্রতি মুহূর্তে। আচ্ছা জাফর সাহেব, আমরা আপনার খুব স্মৃতিকাতর হচ্ছিলেন আপনি, আমি জানি যে সেই ছোটবেলার স্মৃতি, জেলা স্কুলে পড়েছেন, রংপুরের বেতারের সাথে আপনার সংশ্লিষ্টতা ছিল, বা ভাওয়াইয়া গান আপনি শুনেছেন, সে গান এখনো আপনার কানে অনুরণিত হয়, বাজে, এবং নাটকের কথা বলছিলেন আপনি, সবকিছু মিলেই তখন থেকেই একটা সাংস্কৃতিক আবহ তৈরি হয়ে গেছিল। রংপুরে আমি একটি নাটক দেখেছি, ইডিপাস। আমি তখনও বুঝি না এই যে ইডিপাস নাটকের কাহিনী বোঝা তো খুব কঠিন ছিল, কারণ ইডিপাস কমপ্লেক্সটা তো ভিন্ন রকম। কিন্তু সেই নাটকটি, এই যে গ্রিক মিথ, তার অভিনয়, এবং সেই অভিনয় তো ছিল অতুলনীয়। এবং আনসার সাহেব নাটকে অভিনয় করেছিলেন ইডিপাস চরিত্রে, এবং ডিকাসটা কেউ ছিলেন আমি জানি না, সে খুঁজলে তো আমার বাড়িতে সেই ব্রুশিয়ারটা পাওয়া যেতে পারে আর কি। তো ওই নাটকের জন্য একটা স্ট্যাচু ভাস্কর্য করা হয়েছিল, সম্ভবত অগাস্টাস, মানে ইডিপাসের যে মা, এবং সেই মূর্তির সেই ভাস্কর্যটা পরবর্তীতে নানাভাবে তদবির করে এটা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। আমরা ধাপে যে বাড়িতে থাকতাম সে বাড়িতে এটা ছিল দীর্ঘদিন, এটা ছিল, পরে এটা ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল আর কি। তখন আরেকটা জায়গা ছিল জাহাজ কোম্পানি। কেন জাহাজ কোম্পানি, এই জিনিসটা আমাকে খুব অদ্ভুত মনে করাতো, যে রংপুরে তো জাহাজ ঘাট নেই, কিছু নেই, তো কোম্পানির নাম জাহাজ কোম্পানি কেন আর কি। তো জাহাজ কোম্পানির যে ভদ্রলোক ছিলেন তারা তো আর বাঙালি ছিলেন না, অবাঙালি ছিলেন আর কি। তাদের একটা ছেলে ছিল, খুব সুদর্শন ছিল, স্মার্ট ছিল, সম্ভবত 71 সালে কিল হয়ে গেছে। তো তার সাথে যোগাযোগ ছিল আমাদের, দেখা হতো, কথা হতো, এভাবে নানা পরিভাবে ছিলাম আর কি। আর সে সময় তো সাংবাদিক সে অর্থে খুব একটা ছিল না, তবে চিত্রালীর চিঠিপত্র বা পূর্বাণীর চিঠিপত্র পাতায় একজনের চিঠি খুব ছাপা হতো, সেগুলো বাচ্চু ধাপ রংপুর এই নামে। এবং বাচ্চু প্রচুর, মানে হেন পত্রিকা নয় যেখানে চিঠিপত্রের পাতা ছিল সেখানে বাচ্চু ধাপ রংপুর এই তার চিঠি না থাকতো, এরকম। এটা তার নেশা বোধহয় ছিল, হ্যাঁ, চিঠি পাঠানো, হ্যাঁ, এরকম অনেকেরই থাকে। এবং সে প্রতিদিনই প্রতি সংখ্যায় কখনো কখনো একদম প্রথম চিঠিটাই তার থাকতো আর কি, সে নানা বিষয় লিখতো, এবং ওই নামগুলো আমাদের মনে আছে আর কি। তাহলে আমরা আপনার এই গল্প থেকে বুঝতে পারছি যে রংপুর তখন থেকেই, আমি তো বলবো তারও আগে থেকেই আসলে সাংস্কৃতিক ব্রিটিশ আমলে রাজা রামমোহন রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে চাকরি করেছেন, রংপুরে তিনি ছিলেন, এবং তিনি ফার্সি ভালো জানতেন। তিনি ফার্সি বই অনুবাদও করেছেন বাংলা, আপনারা জানেন, তোয়াফিতুল মুদাক্কিরিন বইটি তিনি অনুবাদ করেছেন। এবং আরও ব্যাপার যেটা ছিল, আমাদের ঋষি অরবিন্দ বা বিপ্লবী অরবিন্দ বলেন, অরবিন্দর বাবা কিন্তু এখানে সিভিল সার্জন ছিলেন, এবং মা এখানে থাকতেন, এবং তারা বিকেলে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন। এবং অরবিন্দর লেখায়ও কিন্তু রংপুরের একটা বর্ণনা আমরা পাই, চমৎকারভাবে বিকেলে তারা বেরোতেন, লোকে তাকিয়ে দেখতো তাদেরকে, তারা এই তাজহাট পর্যন্ত আসতেন ঘোড়া চালিয়ে। সিভিল সার্জনরা তখন সম্ভবত কামাল কাসনা বা কোথায় এলাকায় থাকতেন। তো তাদের সেই বর্ণনাগুলি পড়লে একটা রংপুরের অন্যরকম পাওয়া যায়। তারপরে ধরুন তখন তো সীমান্ত ছিল না, রংপুরের সাথে সীমান্ত এলাকা ছিল না,
বা বৃহত্তর দিনাজপুর মিলিয়ে রংপুর মিলিয়ে একটা অন্যরকম ছিল। দিনাজপুরটা তো ধরুন কুচবিহারের সাথে সম্পর্কিত হয়ে গেছে, রংপুরের একটা অংশ কুচবিহার। এই কুচবিহারের মহারাজাদের একটা বেশ তালুক ছিল এই অঞ্চলটা, যে কারণে এখানে আপনার ছিটমহলগুলি গড়ে উঠেছিল। সেগুলো নিয়ে তো আরো কাহিনী আছে, একটু আপনারা ভালো। আমরা যেমন দেখি রংপুরের নামকরণেও তো সে রাজা ভগদত্তের প্রসঙ্গটি আছে, যে রাজা ভগদত্তের একটা রঙ্গমহল ছিল রংপুরে, সেজন্যই এই নামটা হয়েছে রংপুর বা রংপুর থেকে রংপুর এসেছে। ইংরেজরা সবচেয়ে বেশি এখানকার লোকদের উপর নিপীড়নটা বেশি চালিয়েছিল। সেই জন্য তো আমাদের ওই যে দেবী চৌধুরানীর আন্দোলন এখানে আপনার নীল চাষের জন্য যেভাবে নির্যাতন করা হয়েছে, আপনি নীল দর্পণের কাহিনীগুলির একটা পার্ট তো এখানেই। এই চরিত্রটা যেরকম যশোর অঞ্চলে ছিল এবং রংপুর অঞ্চলে পাবনা ছিল, নীলকুঠিগুলি দেখলেই বোঝা যায় যেখানে কি পরিমাণ নিপীড়ন করেছে, চাষাবাদ করতে দেওয়া হতো না। এখানকার প্রধান ফসল তো ছিল তামাক চাষ। আমি প্রচুর তামাক ক্ষেত দেখতাম এবং ভাবতাম এই পাতাটা মানুষ খায়। এবং আমাদের এলাকায় আমরা ছোটোবেলায় দেখেছি ওই তামাক পাতাটা শুকিয়ে, এটাকে সাদা পাতা বলা হতো আর কি, সেটা পানের সাথে খেতেন বয়স্ক মহিলারা। এবং সেই এখানে যে তামাক চাষটা বন্ধ হয়ে যাতে এখানকার কৃষকদেরও কিন্তু আয়ের উৎস কমে গিয়েছে। এবং তার আগে তারা নীলকর চাষ করেছে, অভাব, যে কারণে অভাবটা তাদের তীব্র ছিল, তারা ভালোভাবে সেভাবে পায়নি। এবং বিদ্রোহটা তো হয়েছে নানা সময় নানাভাবে, আপনি জানেন এখানকার মানুষ বিদ্রোহ করেছে। সে বিদ্রোহগুলি উপায় ছিল না তো, নীলকররা যে অত্যাচারটা করতো, তারা তো নীল নিত কিন্তু দাম দিত না, একবার না, দুবার না, তিনবার, এবং না করতে চাইলে নির্যাতন। কৃষকদের প্রতিবাদ করার জায়গাগুলি ছিল না। এবং সেসব নিপীড়ন নির্যাতন থেকে কিন্তু এই রংপুর বার্তাবহ পত্রিকাটি সামনে চলে আসে। সেখানে সব নিপীড়নের খবর থাকতো, ইংরেজ শাসকদের যেমন খবর থাকতো, তেমনি পাশাপাশি এই সাধারণ নিপীড়িত প্রজাদের বক্তব্যগুলো উঠে। এবং এই কারণেই তো সংবাদপত্রে কালাকানুন করে 10-15 বছর পরে তো বন্ধ হয়ে গেল, চললো না কালাকানুনের জন্য। ইভেন আপনি যদি কুষ্টিয়া দেখুন, ওখানে কাঙ্গাল হরিনাথ মজুমদার সেও কিন্তু চেষ্টা করেছে। এবং এগুলি কিন্তু নীল চাষ অধ্যুষিত অঞ্চল, গ্রাম বার্তা। এবং সেখানে কিন্তু এই নীল চাষে নীলকর সাহেবদের অত্যাচারের কথা হতো। এবং কিছু কিছু নিউজের কারণে কিন্তু আবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বিচারও করেছে, তাদেরকে আবার দেশে ফেরত নিয়েছে। এরকম ঘটনা কিন্তু আচ্ছা, আমরা একটু বেরিয়ে আসি। আসলে অনেকক্ষণ ধরে ইতিহাস তো অনেক প্রলম্বিত যদি বলি আমি, এবং আপনার স্মৃতির ভান্ডারে সেগুলো এখনো অনেকটা তরতাজা, জীবন্ত। তো আমাদের তো আরো অনেক কথা বলতে হবে। আপনি রংপুর থেকে আবার চলে গেলেন কবে? সেটা ওই 70 সালে চলে গেলাম। জি, কারণ আমার মানে এখানে আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমি প্রচুর গল্পের বই পড়ি। আর আপনার তখন রেল স্টেশনে একটা বইয়ের দোকান ছিল দুটো, প্রচুর বই পাওয়া যেত। এবং সে সময় সোভিয়েত ইউনিয়নের পত্রিকাগুলো আসতো। পত্রিকার চেয়ে বড় কথা, তিমিরও তার দলবল, বাবা যখন ছোট ইত্যাকার সোভিয়েত বইগুলি, ননী ভৌমিকের অনুবাদ করা বইগুলি প্রচুর আসতো, যে ছবিগুলিতে বইগুলিতে ইলাস্ট্রেশন থাকতো, পড়তাম আমরা। এবং এখানে আরেকটা বই পেয়েছিলাম আমি, যেটা আমার দীর্ঘদিনের সঙ্গী ছিল, ফ্রাঙ্কলিন পাবলিশার্স থেকে বেরিয়েছিল, সূর্যি মামার রথে। বিশ্বের বিভিন্ন দেশের রূপকথা এগুলোর একটা কাহিনীগুলি সন্নিবেশিত ছিল সেই সূর্যি মামার রথে। তাতে জুলু উপকথা বলুন, বিভিন্ন উপকথা পেতাম আমরা। এবং সেই বইটা অনেক দিন আমি পড়েছি, ৭১ যুদ্ধের সময় পড়েছি। বইটা খুঁজে পাই না, হয়তো আছে কোথাও। তো ওই জিনিসগুলো ওই পড়ার প্রচুর বই। এবং তখন আমাদের দস্যু বনহুর পড়তাম আমি, রোমেন আফাজ, বগুড়ার। এবং আমার বাবা খবর পেলেন যে আমি পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে আউট বই, তারা যেটাকে আউট বই মনে করেন, সেগুলো আমি প্রচুর পড়ি। মানে ছেলে মানুষ হবে কিনা তার মধ্যে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিল। আর তখন আমাদের আবার স্কুলে আরবি অথবা উর্দু যে কোনো একটা ভাষা নিতে হতো। তো আমি আরবি ভাষা নিইনি, আমি উর্দু ভাষা নিয়েছিলাম, কারণ তখন উর্দু সিনেমা দেখতাম খুব এবং উর্দু গান শুনতাম। তো ন্যাচারালি আমি ভাবলাম যে এই ভাষাটা তো জানা উচিত, না জানলে অনেক জানলে সাতটা আরো ভালো করে ভালো করা যাবে আর কি। তো আমাদের তো সেটা হয়নি, কারণ ৭১ যুদ্ধ শেখালো আর উর্দু শেখাটা হলো না সেভাবে, কিন্তু উর্দু ব্যাকরণ পড়তে হতো কিছুদিন। তো এই করে আপনি ৭০-এ চলে গেলেন ঢাকা। তারপরে সেখানে পড়াশোনা, এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বাংলা। তারপর ঢাকা কলেজে ৭৩ সালে এসএসসি পরীক্ষা দিলাম, যুদ্ধ গেল, যুদ্ধের পরে ঢাকা কলেজ থেকে ৭৫ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ৭৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তারপরে তো জীবন প্রবাহটা অন্যরকম হলো, অন্যরকম জীবন। ৭৫-এ 15 আগস্টের ঘাত প্রতিঘাত এবং দেশে সামরিক শাসন, দেশটা আবার পাকিস্তানের ধারায় ফিরে যাচ্ছে। সেসব সামরিক জান্তা শাসকরা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির উপর আঘাত আনার চেষ্টা করলো। এবং আমরা তখন যারা শিল্প সাহিত্য সংস্কৃতি কর্মী ছিলাম তারা এক হয়ে গেলাম, একতাবদ্ধভাবে তখন আন্দোলন করেছিলাম। এবং আমরা তখন একটা জিনিসকে সামনে নিয়ে এসেছিলাম যে শিল্প সাহিত্য রাজনীতি একই জীবনের দুই রকম উচ্চারণ।
মানে রাজনীতি থেকে শিল্প সাহিত্য কখনোই বিচ্ছিন্ন নয়, এবং শিল্প সাহিত্য রাজনীতি বিচ্ছিন্ন নয়। এবং এই স্লোগান নিয়ে যখন আমরা সামনে আসি, আমরা একটা রাখাল নামে একটা সংগঠনও করেছিলাম। আমাদের বন্ধুদের মধ্যে ছিলেন কবি রুদ্র মহসুদুল্লাহ, কবি কামাল চৌধুরী, তারপরে আর এরকম আরও অনেকেই ছিলেন। তো আমরা সে আন্দোলনটাকে নিলাম এই কারণে, আমরা তখন সে আন্দোলনকে রাজনীতিবিদদের মধ্যে কবিতার সম্প্রসারণ, অর্থাৎ কবিতার মধ্য দিয়ে রাজনীতিকে এগিয়ে নেওয়া, আমি যদি আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম। আমাদের লক্ষ্যটা ছিল যে রাজনীতিবিদ যারা আছেন তারাও শিল্প সংস্কৃতি মনা হবেন এবং পরিপূরক হবে, দুটো মিলে একটা জায়গায়। কারণ আমরা তো দেখেছি বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনৈতিক আন্দোলন করেনি, পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনটি করেছিলেন। এবং তার প্রত্যেকটি জনসভায় বাধা গায়ক ছিলেন। ঢাকায় জাহিদুর রহিম গাইতেন, ডিএল রায়ের গান, রবীন্দ্রসঙ্গীত গাইতেন, অজিত রায় গাইতেন। কিন্তু আর ঢাকার বাইরে মোহাম্মদ শাহ বাঙালি পুঁথি কবিতা পড়তেন, অর্থাৎ তিনি সংস্কৃতিকে সাথে রেখেছেন। ইভেন আমরা যদি সানজিদা খাতুনের লেখায় দেখি, 54 সালে পাকিস্তানের যে পার্লামেন্টারিরা ঢাকা আসছিল, তাদের সম্বর্ধনা দিলেন কার্জন, সেখানে সানজিদা খাতুন রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন। তখন বঙ্গবন্ধু বললেন যে আমার সোনার বাংলা গাও, এবং সানজিদা লিখলেন যে পুরো এত বড় দীর্ঘ গানটি তার মনে ছিল না, প্রথম 8 লাইন মনে ছিল, তিনি প্রথম 8 লাইনে ঘুরে ফিরে গিয়েছিলেন। ওই যে মাথার মধ্যে ছিল সঙ্গীত। এবং আমরা যখন দেখি 67 সালে যখন 23শে জুন তখনকার তথ্যমন্ত্রী আইয়ুব খানের খাজা শাহাবুদ্দিন রবীন্দ্রসঙ্গীতের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম 5 জন শিক্ষক এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেছিলেন। ইভেন শান্তিনিকেতনে পাশ করা আশরাফ সিদ্দিকীও রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের পক্ষে ছিলেন, তার বিরুদ্ধে অনেকে দাঁড়িয়েছিলেন। এবং 69 সালে বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পাওয়ার একদিন পরে হুমকি দিয়েছিলেন যে আমরা রবীন্দ্রনাথ পড়বো, রবীন্দ্র গান গাইবো, রবীন্দ্র সাহিত্য চর্চা করব, আমাদের এগুলিকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, হুমকি দিয়েছিলেন। হুমকির পরে কিন্তু রবীন্দ্রসঙ্গীত আবারও বেতার টিভিতে বাজার শুরু হলো। না, আমরা তো ওই সময় দেখি ছায়ানট তৈরি হলো, ছায়ানট 61-তে তৈরি হলো, যখন রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ উপলক্ষকে সামনে রেখে বাধা দিয়েছিল পাকিস্তানিরা। এবং আপনাকে এটাও বলি, সানজিদা খাতুন রবীন্দ্রসঙ্গীত গাইতেন টিভিতে বেতারে, সেজন্য তাকে ঢাকা থেকে শাস্তিমূলক বদলি করে রংপুর কারমাইকেলে নিয়ে আসা হয়েছিল 1 রাতের অর্ডারে। সে এক মর্মান্তিক কাহিনী। এবং 71 সালে এই সানজিদা খাতুন এখান থেকে গিয়েছিলেন, আলিজাকের গাড়িয়াকে নিয়ে এসেছিলেন ওয়াহিদুল হক, এবং 71-এ এখান থেকে সানজিদা খাতুন এখান থেকে ঢাকায় গিয়ে পরে ইন্ডিয়া চলে গিয়েছিলেন। তো আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, সেই সময় ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন। হ্যাঁ, আমরা যতটুকু জানি আপনি ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন, এই ব্যাপারে যদি একটু ছোট করে বলেন। আমরা ছাত্র যখন ভর্তি, তখন দেশে একটা অরাজক অবস্থা, সামরিক শাসন, নানাভাবে লোকজনকে কেনা হচ্ছে, নেতাদের কিনে ফেলা হচ্ছে, এবং আস্তে আস্তে 71-এ পরাজিত শক্তি জামাত ইসলামের লোকজনরা পাড়ে পাড়ে দৃশ্যপটে চলে আসছে। এবং ক্যাম্পাসে দেখলাম আমরা ইসলামী ছাত্র সংঘ ছিল, যেটা আলবদর বাহিনী, সেই বাহিনীটি ইসলামী ছাত্র শিবির নাম ধারণ করে ক্যাম্পাসে অবস্থান নেয়। এবং তারা 77 সালে অপরাজেয় বাংলার যে ভাস্কর্যটি, সেটি ভাঙার জন্য ওরা চলে এসেছিল। আমরা ধাওয়া করেছিলাম, এবং আস্তে আস্তে দেখলাম যে দেশটা পাকিস্তানি ধারার দিকে আবার ফিরে যাওয়া হচ্ছে। আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা দিন দিন হাওয়া হতে থাকলো, অনেক মুক্তিযুদ্ধকে কিনে ফেলা হলো, এবং সে সময় অনেক মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাদের চরিত্রহানি ঘটেছিল, এবং লোভ মোহ তাদের মধ্যে সঞ্চারিত করা হয়েছিল। এবং তখন বলা হতো মানি ইজ নো প্রবলেম। এইসব ধারার মধ্য দিয়ে আমরা দেখলাম যে আমাদের সংস্কৃতির উপর একটা আঘাত আসতেছে, আমাদের বাঙালি জাতীয়তাবাদের উপর আঘাত আসতেছে, জয় বাংলা স্লোগানের উপর আঘাত আসছে। তখন আমরা একটা প্রতিরোধ বাহিনী গড়ে তুললাম নানাভাবে। আমরা ক্যাম্পাসে কবিতা পাঠের আসর করা শুরু করলাম। আজকে মধুর ক্যান্টিন, কালকে কার্জন হল, পরদিন মহসিন হলের সামনে, বিভিন্ন হলে এইভাবে আমরা অনুষ্ঠান করা শুরু করলাম। মানে ধারাবাহিকভাবে প্রতিবাদের ভাষা ছিল, এবং আমরা রাজনীতিবিদদেরকে জাগরণের চেষ্টা করেছিলাম। এবং তখন আপনি দেখুন 77 সালে এই অপরাজেয় বাংলা ভাঙার পরে রুদ্র কবিতা লিখলে বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেসব কবিতা লেখা হলো। এবং আমরাও সেসব সংগ্রামী দ্রোহের কবিতা লেখা শুরু করলাম। জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন। আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর নাম কোথাও উচ্চারণ করা যায় না, আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়তাম। এবং আমি তো একটু সাহসী করতাম, কারণ আমি একটু দেখতে মোটাসোটাই ছিলাম, বা এক ধরনের বলিষ্ঠ শরীর বলা যায়। তো সে সময় যাতে প্রতিপক্ষ কেউ হামলা করতে না পারে, সেজন্য আমি যখন কবিতা পড়তাম ক্যাম্পাস বা বাইরে, ঢাকার বাইরে বা ঢাকায়, ঘোষণা করতাম ঢাকা শহরের একমাত্র স্বাস্থ্যবান কবি জাফর ওয়াজেদ এখন যে কবিতা পড়বে তার শিরোনাম, এই বলে ঘোষণা দিতাম, যাতে কেউ আর আক্রমণ করার সুযোগ পেত না। এবং সবচেয়ে ভালো যে আমরা আমাদের ছাত্র জীবনে
যে যে মতাদর্শী ছিলাম আমরা কিন্তু সাংস্কৃতিক আন্দোলনটা একসাথে করেছি। এখানে লড়াইটা আমাদের ছিল, এবং আপনি জানেন যে টিএসসি কেন্দ্রিক একটা কালচারাল বিষয় ছিল, নাটকের গ্রুপগুলো এখানে রিহার্সেল দিত, সাংস্কৃতিক সংগঠনগুলো গড়ে উঠলো। সেভাবে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যখন বেরিয়ে এলাম, ক্যাম্পাসে আমাদের পরিচিতি গড়ে উঠলো। 79-এ যখন ডাকসু নির্বাচন আসলো, আমরা আমাদের সে বিশাল সার্কেলের বন্ধুরা সিদ্ধান্ত নিলাম সাহিত্য কালচারাল পদগুলি আমাদের বন্ধুবান্ধবের মধ্যে রাখতে হবে, এবং সেভাবে আমরা আমাদের বন্ধুদেরকে সাহিত্য সম্পাদক পদে দাঁড় করেছিলাম। আমাদের বন্ধু আলী রিয়াজ, কামাল চৌধুরী, রুদ্র মশোদরা তিন সংগঠন থেকে দাঁড়ানো, আলী রিয়াজ জিতেছিল। আমি সেবার ডাকসুর সদস্য পদে জিতেছিলাম। পরের বছর আমি সাহিত্য সম্পাদক পদে আলী রিয়াজকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হই, এবং সে সময়টা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। তো আমাদের সময় আমি অনেক প্রকাশনা করেছি, ডাকসু সাহিত্য সপ্তাহ করেছি, এবং সেই সাহিত্য সপ্তাহের মধ্যে দিয়ে অনেক লেখকই বেরিয়ে এসেছে, এবং যারা আজকে বিখ্যাত লেখক, বিখ্যাত গায়ক গায়িকা সবই সে সময় আমরা পেয়েছি। আমাদের যেমন শাকিলা জামান, যিনি পরে শাকিলা জাফর হয়েছিলেন, তিনি কিন্তু ডাকসুর এই সাংস্কৃতিক সপ্তাহে সেরা শিল্পী হিসেবে বা আপনার সবচেয়ে সেরা বিজয়ী চ্যাম্পিয়ন হয়েছিলেন সব কিছুতেই। এবং আমাদের বিতর্ক বিষয়গুলি থাকতো, এবং এমন সব অনুষ্ঠান আমরা করেছি যে ভাবাই যায় না যে এত ছেলে পেয়ে শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে সম্পর্কিত ছিলেন, এবং অনেক নতুন নতুন প্রতিভা সে সময় বেরিয়ে এসেছিল, যারা পরবর্তীতে নাটকে, সঙ্গীতে, শিল্প সাহিত্য, কবিতায় নিজেদেরকে ব্যাপৃত রেখেছিলেন। এবং সেই চেতনাটা এসেছিল সেখান থেকে। আমাদের আরেক বন্ধু ছিল লিয়াকত আলী লাকি, আমরা গান লিখতাম, সে সুর দিত, এবং কোরাসে গানগুলি গাওয়া হতো, যিনি এখন আমাদের শিল্পকলা মহাপরিচালক। এবং আমরা স্ক্রিপ্ট লিখতাম। আমরা এমন হয়েছিল যে আওয়ামী লীগের এই 16 ডিসেম্বর 26শে মার্চের অনুষ্ঠানগুলো আমরা কন্ট্যাক্ট করতাম, স্ক্রিপ্ট লেখা, শিল্পী, গান টান এগুলি সব আমরাই আয়োজন করতাম, আমরাই সেই প্রোগ্রামগুলি করতাম। আসলে অপশক্তির বিরুদ্ধে যে জাগরণ, লড়াইটা, এবং একতাবদ্ধ হয়ে সবাই মিলিয়ে অপশক্তিকে দাবিয়ে রাখা বা ধ্বংস করার যে একটা চেষ্টা, সেটা ডাকসু তখন করতে পেরেছিল। ডাকসু করতে পেরেছিল, অবশ্যই করেছিল। আমরা ডাকসুতে প্রথমবার 79-এ যখন বিজয়ী হই, তখন ক্ষমতাসীন জিয়াউর রহমান, যিনি চ্যান্সেলর হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার পরে চ্যান্সেলর হিসেবে তিনি ডাকসুকে ডাকেন, এবং যখন তিনি আমন্ত্রণ জানান তখন জানা গেল যে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শাহ আজিজুর রহমান থাকবেন। আমরা আপত্তি জানালাম যে না, আমরা একজন 71-এর দালালকে উপস্থিতিতে রেখে আমরা দেখা করতে পারবো না। যাক, পরে ওনারা রাজি হলেন শাহ আজিজুর রহমানকে বাদ দিয়ে, এবং সেখানে আমরা ডাকসুতে গিয়েছিলাম। আমরা তখন ছিলাম 4 জন, আর জাসদ বা মান্না আক্তাররা ছিল 15 জন, এবং তখন ডাকসুর কোষাধ্যক্ষ ছিলেন সিরাজ ইসলাম চৌধুরী, উপাচার্য ছিলেন ফজলুল আলম চৌধুরী, এবং রেজিস্ট্রার ছিলেন সৈয়দ বদরুদ্দিন হুসাইন। আমরা সবাই গিয়েছিলাম সেখানে। যেমন আমরা 4 জন, জিয়াউর রহমান যখন সবার সাথে পরিচিত হচ্ছেন, জাসদের 15 জন কর্নেল তাহের হত্যার বিচার চেয়েছিল। আমরা বলেছিলাম, আমাদের আপত্তি ছিল, তারা আগেই বলেছিল তাহেরের বিচার চাইবে। আমরা বলছিলাম তাহের বিশ্ববিদ্যালয়ের কেউ নয়, ছাত্র নয়, কেউ নয়, তার বিচার কেন আমরা চাই, তার হত্যার বিচার কেন চাইব? বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন বঙ্গবন্ধু, তার হত্যার বিচার চাইব। আমরা 4 জন জিয়াউর রহমানের কাছে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে বলেছিলাম, এগুলো এক্সেলেন্সি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার বিচার না হলে ক্যাম্পাসে শান্তি ফিরে আসবে না। জিয়াউর রহমানের চোখের ভাষা বুঝতে পারিনি, কারণ তিনি তখনও সানগ্লাস পরে থাকতেন, এবং সেই অনুষ্ঠানটি ছিল একটা ইফতার পার্টির অনুষ্ঠান, ইফতারের দাওয়াত দিয়েছিলেন, সে হিসেবে আমরা গিয়েছিলাম। সেসব একটা বিশাল কাহিনী, সেগুলি আমি লেখালেখি লিখেছিও, সেসব প্রসঙ্গ ছিল। আমরা অন্তত আমাদের প্রতিবাদটা বঙ্গবন্ধু হত্যার 3 বছরের মাথায় আমরা অন্তত প্রতিবাদটা করতে পেরেছিলাম, যিনি খুনিদের বেনিফিশিয়ারি এবং এই খুনের সাথে যিনি জড়িত ছিলেন, সেটা সে সময়ের। এবং আপনাদের এই প্রতিবাদ পরবর্তীকালে ব্যাপক পর্যায়ে হলো, কারণ আমরা ক্যাম্পাসে মিছিলই করতে পারতাম না, বঙ্গবন্ধুর কথা বলতেই পারতাম না। এক পর্যায়ে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিটাকে সোচ্চার হয়ে গেছিলাম, এবং ক্যাম্পাসে আমাদের প্রচুর মিছিল সমাবেশ হয়েছিল, সেগুলি পর্যায়ক্রমে হয়েছিল। আর ডাকসু নির্বাচনে আমাদের অবস্থানটা খুব দিন দিন বেড়েছিল। আমরা বঙ্গবন্ধুর কথা বলার পরে সাধারণ ছাত্রদের মধ্যে বঙ্গবন্ধুর একটা ইমেজ তৈরি করা গিয়েছিল, কারণ 75-এর 15 আগস্ট এবং সেই সময় পরবর্তী সময় বঙ্গবন্ধু সম্পর্কে এমন সব অপপ্রচার করা হয়েছে, যে অপপ্রচারে আমাদের শিক্ষকরাও মাঠে নেমেছিলেন। সেলসন চৌধুরী, আহমদ শরীফ, সেলসন চৌধুরী লেখাতেই আছে বঙ্গবন্ধু রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে ছিলেন, বিদেশে তার প্রচুর সম্পদ জমা আছে, এসব তার আরণ্যক দৃশ্যবলী গ্রন্থে পাবেন। মানে খুব মিথ্যাচার করবার যে একটা প্রবণতা ছিল। শেখ মুজিব একমাত্র বিশ্বের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি সবচেয়ে বেশি অপপ্রচার এবং প্রপাগান্ডা বলুন, অপপ্রচার বলুন, মিথ্যাচারের শিকার হয়েছিলেন। পৃথিবীতে আর কোনো রাজনৈতিক নেতা বলতে এত মিথ্যাচার এবং অপপ্রচারের শিকার হননি। তো
আসলে বঙ্গবন্ধুকে নিয়ে সেই সময় যে প্রপাগান্ডা হয়েছিল বা মিথ্যাচার হয়েছিল, ইতিহাস বিকৃত করবার চেষ্টা করা হয়েছিল, আপনি বলছিলেন তার নাম দেশে নেবার যে বাধা সৃষ্টি করা হয়েছিল, এই জন্য কিন্তু পরবর্তী সময় নির্মলেন্দু গুণ ওই কবিতা লিখলেন যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, কয়েক বছর পরে 80-এর দশকে লিখেছিলেন। এখানে যেটা হয়েছে যে আপনার যে আমাদের শিক্ষিত সমাজ বা শিক্ষকরা শেখ মুজিবের নেতৃত্বে যে স্বাধীনতা এটা কখনো চায়নি। বিশেষ করে চীনাপন্থী যে যারা ছিলেন তারা সারাক্ষণ শেখ মুজিবের নিন্দাবাচ্য করতেন। আপনি দেখুন 71 সালের অসহযোগ আন্দোলনের সময় এই লেখক শিবির, বদরুদ্দীন উমর, আহমেদ শরীফ, সিরাজউদ্দৌলা চৌধুরী যে লেখক শিবির করতেন, তারা রাস্তায় মিছিল করেছে, স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব পাকিস্তান চাই বলে স্লোগান দিয়েছে, ব্যানার করেছে, ফেস্টুন লিখেছে। তারা কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধে কেউ অংশ নেয়নি, পক্ষেও যায়নি, এবং তারা সামরিক শাসকের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন, টিউটোরিয়াল পরীক্ষা নিয়েছেন। এমনকি আমাদের যে মেধাবী ছাত্ররা ফার্স্ট ক্লাস নষ্ট হবে বলে তারাও কিন্তু ক্লাস করেছেন, এবং স্বাধীনতার পরে তারা এই 71-এর টিউটোরিয়াল নম্বর যোগ করার জন্য আন্দোলনও করেছিলেন। এগুলি তো আমাদের ইতিহাসের অংশ। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের মধ্যে খুব উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে যারা অ্যাক্টিভিস্ট ছিলেন, ছাত্রলীগ ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা নিয়েছেন। বাকি ছাত্ররা সেভাবে যায়নি। বিশেষ করে অভিজাত পরিবারের সন্তানদের মধ্যে রেয়ার যারা মুক্তিযুদ্ধে মানে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া, এবং মুক্তিযুদ্ধটা আমাদের করেছে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া এবং গ্রাম পর্যায়ের স্কুল কলেজের ছাত্ররা। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস হয়েছে। মহসিনুল ছিল ইসলামী ছাত্র সংঘের ঘাঁটি, যেটা পরে আলবদরের ঘাঁটি হয়, এবং সেখানে তখন হাউস টিউটর ছিলেন আমাদের ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আর প্রভোস্ট ছিলেন গিয়াসউদ্দিন আহমেদ। এই আনোয়ার হোসেনের সামনে থেকে গিয়াসউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। আনোয়ার হোসেন গ্রাম থেকে তার বাবা মাকে নিয়ে মহসিনুল চলে এসেছিলেন, কারণ এই মে মাস থেকে 71 মে মাস থেকে পাকিস্তান হানাদার বাহিনী দেখানো শুরু করলো যে ঢাকা শহরের পরিস্থিতি স্বাভাবিক শান্ত। তারা রাতের বেলা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে হত্যা করতো, কিন্তু দিনের বেলা শুনশান অবস্থা দেখানো হতো। যে কারণেই আমাদের বহু লোকজন সে সময় ক্লাস করেছে, জীবন জীবিকা নির্ভর করছে। আপনি যদি মোফাজ্জল হায়দার চৌধুরীর ডায়েরি পড়েন, দেখবেন যে কোথাও কোনো যুদ্ধ পাবেন না, পাবেন হঠাৎ একটি বোমার শব্দের কথা আছে, উল্লেখ আছে এরকম। তারা সিনেমা দেখেছে, ঘুরেছে, বেরিয়েছে, এগুলো করেছে, ক্লাস নিয়েছে। এবং এই মহসিনুল একসময় ইসলামী ছাত্র সংঘের থেকে হয়ে গেল আলবদরদের ঘাঁটি। এবং আপনাকে স্মরণ করিয়ে দিই, 1971 সালের 6 ডিসেম্বর মিত্রবাহিনীর বিমান প্রথম বোমা হামলাটি করেছিল মহসিনুলে, এবং সে সময় এই বোমা হামলার ভয়ে সৈয়দ আনোয়ার হোসেন এবং ছাত্র ছিলেন তখন হুমায়ুন আহমেদ, তারা আন্ডারগ্রাউন্ডে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে সৈয়দ আনোয়ার লেখাতে আছে তিনি রায়বাজারে তিনার হুমায়ুন একটি ভাড়া বাসায় থাকতেন। আমাদের সৈয়দ বিখ্যাত লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলামও 71 সালে ক্লাস করেছেন, মহসিনুলে থাকতেন। আমরা খুব অবাক হই যে কী করে এই বদর বাহিনীর সাথে তারা সহাবস্থান করেছিলেন। তো আমাদের অধিকাংশ শিক্ষিত লোকরাই কিন্তু শেখ মুজিবের নেতৃত্বটাকে মানেনি। যে কারণে আপনি দেখবেন স্বাধীনতার পরে আমাদের এই যেখানে দেশ গঠন করার কথা ছিল, দেশ গড়ে তোলার কথা ছিল, আমাদের বুদ্ধিজীবীর দায়িত্ব ছিল একটা যুদ্ধবিদ্যুৎ দেশকে গড়া, তারা তা করেনি। বরং শেখ মুজিবকে কীভাবে আক্রমণ করা যায়, সরকারকে অস্থিতিশীল করা যায়, এই কাজগুলিতে তারা ব্যাপৃত ছিল। এবং আপনি জানেন চীনাপন্থীরা কী ধরনের দল, উপগ্রুপরা কী পরিমাণ হত্যার রাজনীতি করেছে, ব্যাপক হারে মানুষকে হত্যা করেছে। শ্রেণীশত্রু খতমের নামে প্রচুর লোক হত্যা করা হয়েছে। আপনি নাটোর বলুন, নওগাঁ বলুন, রংপুর অঞ্চলও ছিল, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, ঝিকরগাছা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এইসব অঞ্চল তো, মাদারীপুর, এইসব অঞ্চল তো বিভিন্ন ওই সশস্ত্র গ্রুপের দখলে ছিল। একটা স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলা হচ্ছিল, সে দেশকে আরও ধ্বংস করার চেষ্টা হয়েছিল। ইভেন আপনি দেখেন 71 সালে যুদ্ধ চলাকালে যেসব মেজররা পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে অংশ নিল, তাদের স্বাধীনতার পরবর্তী ভূমিকা আপনি দেখুন, প্রত্যেকটার ভূমিকা ছিল অ্যান্টি বাংলাদেশ, এবং তারা শেখ মুজিব সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন করেছিল। এবং তাদের এই আন্দোলনের ফলে 75 15 আগস্টে লাভবান হয়েছিল পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI লাভবান হয়েছে, এবং তাদের সমস্ত কর্মকাণ্ডই পাকিস্তানের পক্ষে গিয়েছে, এবং দেশটা ক্রমশ পাকিস্তানের দিকে ধাবিত হয়েছিল। এবং গোলাম আজম 71 পরে 73 সালে এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার প্রকল্প চালু করে, যে প্রকল্পটি এখনও রয়েছে, যে প্রকল্পের ধারক বাহক এখন অনেকে রয়েছে, সেগুলি বিস্তৃত ইতিহাস, এই পরিসরে হয়তো সেগুলি আলোচনা করা যাবে না। জি, আমরা আসলে শুনছিলাম আপনার কাছ থেকে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং সেই স্বাধীনতার বিপক্ষ শক্তি কীভাবে কাজ করেছিল। কিন্তু একটি বিষয় বোধহয় আমরা বলবো যে সত্য স্বয়ং প্রকাশ একটি কথা আছে। কাজেই বঙ্গবন্ধু যে সাহসী নেতৃত্ব, দেশপ্রেম এবং আমাদের স্বাধীনতার জন্যে তার যে চেষ্টা, জীবন বাজি রেখে সামনে এগিয়ে যাওয়া এবং এই বাঙালিকে ঐক্যবদ্ধ করবার যে প্রয়াস,
সেটা কখনো বৃথা যায়নি এবং বঙ্গবন্ধু আমাদের সেই মাথার মুকুট হয়ে এখনো বিরাজমান, তিনি আমাদের জাতির পিতা। তো আমরা জানছিলাম আপনার সেই ছাত্র রাজনীতি এবং অন্যান্য প্রসঙ্গ। আপনি তো লেখালেখি বঙ্গবন্ধুর প্রসঙ্গে যখন এসেছে জি তখন আমার 80 সালে লেখা একটা কবিতা আপনাকে হ্যাঁ, আমরা এই ফাঁকে একটা কবিতা শুনি আপনার। কবিতাটির শিরোনাম ঘরে ঘরে শেখ মুজিব। আমাদের ঘরে ঘরে আজও ছড়ানো শেখ মুজিবের রক্তের দাগ, আজও বুকের ক্ষতে দাউ দাউ জ্বলে ওঠে বিভৎস কালো রাত। করুণ বিনাশে অপচয়ের ক্লান্ত ইতিহাস ভাঙে ক্রন্দন ক্ষোভ, আমাদের জীবনের সব সংগ্রামে ভাসে সাহসী মুজিবের মুখ। কেউ কি জানে কি বেদনা বুকে নিয়ে আজও কোটি কোটি মানুষ হাতের মুঠোয় চেপে রুদ্ধশ্বাসে রক্তাক্ত বাংলাদেশে নির্মম ক্লেদে জাগা রাতে ক্লান্তিতে ফেরে শূন্য ঘরে, খাঁ খাঁ মাটি ভেঙে টুকরো হতে থাকে বিরান জনপদ। আমাদের ঘরে ঘরে তবু এক শেখ মুজিব জেগে থাকে, হৃদয়ের ক্ষতচিহ্নের গ্লানি মাখা স্বদেশে কেউ নেই, জন্মের স্মৃতি নিয়ে শরীরে বাউল বাতাসে ফোটায় না ফুল। সন্ত্রাসী কালো রাত কেবলে হাহাকারে বাড়ায় করুণ বিলাপ, বেদনায় আর্তনাতে ফিরে পাই পরাজিত দেশ ছিন্ন পতাকা। আমাদের ঘরে ঘরে তবু মুজিবের অফুরান সাহস জাগে, অন্ধকার ভাঙা রাত্রির মমতায় জাগে তার রক্তের কণিকা। আমাদের প্রণয় পতাকায় স্বদেশ মাটিতে শুধু তার চিহ্নের গান, রোদে বৃষ্টিতে শ্রমে সঙ্গীতে কেবলই কথা বলে মুক্তির স্রোতে। রক্ত ঋণে বাঁধা জীবনের শ্রমে গড়া সাগরে মাঠে ভালোবাসায় প্রবল আলোর আঁচল বিছায় মুজিবের স্বপ্ন। আমাদের ঘরে ঘরে প্রাণের পতাকায় পথ পথ উড়ে নাম, বাঁধ ভাঙা ঢেউয়ে ক্রমাগত উঠে আসা অবিরল প্রণাম। দিগন্ত বিস্তৃত এশিয়ার জনপদ রক্তের চিহ্ন হাতে বাঙালি জীবন করুণ ক্রন্দনে ও সংগ্রামে গায় জয়গান। ঘরে ঘরে তাই ফিরে আসে মুক্তি বিপ্লবী স্পর্ধায়, আমাদের ইতিহাসে জীবনের উত্থান ও পতনে জুড়ে থাকে বাঙালির প্রাণ শেখ মুজিবুর রহমান। আমি যখন রংপুর জেলা স্কুলের ছাত্র 69 সালে, তখন একবার উলিপুর গিয়েছিলাম। উলিপুরের একজন আমার প্রতিবেশী ছিল, সে আমার সাথে পড়াশোনা করতো, তাদের বেশ জমিদারি জোরদারি বলা যাবে। তো তাদের এলাকায় গিয়ে দেখলাম কৃষকদের হাট জিরিজির অবস্থা, এবং অধিকাংশ কৃষকেরই নিজস্ব জমি ছিল না, অধিকাংশ জমি ছিল জোরদারের। এই বিষয়গুলো আমার মাথায় কাজ করতো, এবং আমি যখন 85 সালে একটা কবিতা লিখি কৃষককে নিয়ে, এবং ভেবেছিলাম আমার ভবিষ্যৎ বংশধররা কী দাঁড়াবে, কি হবে তাদের জন্য, একজন যে কৃষকের সন্তানের ভবিষ্যৎ কী, এবং সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতার শিরোনাম ছিল আমার সন্তানের জন্য। তোর জন্য আমি এই ব্যর্থতা, এই না পাওয়া ভুবনে রেখে যাচ্ছি। ভেবেছিলাম তোকে মানুষের কিছু প্রেম গাথা দিয়ে যাব, লাঙ্গলের ফলার শস্যের বীজ তোর হাতে তুলে আগামী জীবন যাপনে ফসলের গানটুকু গেয়ে যাব। হায়, সেই গান আমি কোনোদিন শিখে নিতে পারিনি। তোর জন্য আমি এই ব্যর্থতায় ফসলহীনতা রেখে যাচ্ছি। শত্রুরা ঘরে এসে লুটেছে আমার শস্য সম্পদ, কর্ষিত জমির ফলন আর বেঁচে থাকার প্রয়োজন। তোর জন্য তাই আমি ফলবতী সময় রেখে যেতে পারিনি। এই গ্রামে কেটেছে আমার দীর্ঘ সময়, মানুষের যাত্রাপথে ধানের শেষে আলপথ বেয়াসা হাটের মানুষ আমাকে শুনিয়েছে ফসলের গান। হায়, সেই গান আমি কোনোদিন গেয়ে যেতে পারিনি। ফসলের মাঠে শস্যের গান শুনতে যেয়ে বারবার আঘাত এসেছে বুকে, প্রতিবাদ জেগেছিল তবু প্রতিরোধ ছিল না শরীরে। আমার এই ব্যর্থতা, এই না পাওয়া রঙিন দোকানপাট রেখে যাচ্ছি। পৃথিবী জানুক এই শস্যহীন সময়ের চাতালে আবার সমস্ত ঋণের বোঝা তোর কাঁধে তুলে দিলাম। এই সংসার, এই ভুবন, এই গড় গ্যারস্থানি ফসলের মাঠ, সবখানে ভুলের পাহাড় গড়েছে স্বদেশী শত্রুরা। তাই সত্যতার আড়ালে তোকে কোনো সান্ত্বনা দেইনি। আমার এই ব্যর্থতার চাবিকাঠি তোর হাতে তুলে দিলাম। তুই দরজা খুলে ভেঙে ফেল এই সব দীনতার পাহাড়, শত্রুর মুখোশ উন্মোচনে গড়ে তোল আগামী জীবন। তোর জন্য আমি এই ব্যর্থতা, এই ফসলহীনতা রেখে যাচ্ছি। শ্রমে ও কর্মে তুই গড়ে তোল আগামী জীবন। অসাধারণ এবং চমৎকার এই কবিতা। আসলে কৃষকদের জীবনের যে বঞ্চনা, সেটা দীর্ঘদিনের, দীর্ঘ সময়ের।
কাজে সেই বঞ্চনা, দুঃখবোধ, বেদনা, কাতরতা, পাশাপাশি একটা শক্তিময়তার প্রকাশ আমি লক্ষ্য করেছি আপনার এই কবিতায়। নজরুলও তো কৃষকদের নিয়ে কবিতায় বলছিলেন, জাগরে কৃষক সব, জাগরে কৃষাণ সপ্ত গেছে, কিসের বার ভয়, এবার সেই মানে ক্ষুধা দিয়ে করব মোরা সুধার জগৎ জয়, এটা নজরুল বলেছিলেন তার কবিতার ভেতর দিয়ে। তো জাফর ওয়াজেদ, আমরা আপনার ছাত্র জীবনের কথা শুনছিলাম, সেই সাথে আপনার জীবনের গড়ে ওঠা সাংস্কৃতিক চিন্তার কথা শুনছিলাম, ছাত্র রাজনীতির ক্ষেত্রে শুনছিলাম, এবং আমাদের যে স্বাধীনতা বিরোধী শক্তিদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন এটাকে বেগবান করবার ক্ষেত্রে আপনার অবদান, সে বিষয়ে আমরা শুনছিলাম। এখন আমি একটু জানতে চাই, এই যে সাংবাদিকতা করছেন আপনি দীর্ঘদিন ধরে এবং এই পেশাকে আপনি একটা উচ্চতর মর্যাদায় নিয়ে গেছেন, তো এই সাংবাদিকতা পেশার সাথে কিভাবে যুক্ত হলেন? সাংবাদিক পেশাটা তো যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমরা ছাত্র জীবনে প্রকাশনার সাথে জড়িত ছিলাম। কলেজ থেকেই, ঢাকা কলেজে ছাত্র থাকাকালেই আমরা লিটল ম্যাগাজিন বের করতাম। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা নানা রকম লিটল ম্যাগাজিন বের করেছি, কবিতাপত্র করেছি, নতুন সাহিত্য আন্দোলনের চিন্তাভাবনা করেছি, নতুন সাহিত্য আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম। আমরা মনে করতাম আমাদের পূর্বসূরি যারা ছিলেন, কণ্ঠস্বর পত্রিকা কেন্দ্রিক আবদুল্লাহ আবু সাইদের যখন দেশে গণ অভ্যুত্থান 69-এর, তখন পত্রিকাটি সার বদলের যৌনতা, গ্লানি, ক্ল্যাদ, ব্যর্থতা এসব নিয়ে নিমগ্ন ছিল। পুরো জাতির যে একটা গণজাগরণ হচ্ছে, গণ অভ্যুত্থান হচ্ছে, সেগুলো আমাদের লেখক, শিল্পী, সাহিত্যিকদের লেখায় প্রতিফলিত হয়নি। এমনকি দেখেন 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে আমাদের শিল্পী, আমাদের সাহিত্যিকদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। যে কারণে আমরা দেখেছি এই যে অসহযোগ আন্দোলনকালে আমাদের সেরকম কোনো কবিতা নেই, সেরকম কিছুই লেখা হয়নি। ইভেন 71-এর যুদ্ধকালীন চলায় ওই শামসুর রহমানের গুটি কবিতা ছাড়া আমাদের আর কোনো কবিতা নেই। আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে শেখ মুজিব তখন কোনো প্রভাব ফেলেনি, অথবা তারা শেখ মুজিবকে ধারণ করতে পারেনি বলেই আমরা দেখি 65 সালে পাকিস্তান ভারত যুদ্ধ যে হলো, সে যুদ্ধের পর আমাদের লেখক, শিল্পী, সাহিত্যিকদের প্রায় কিনে ফেলা হয়েছিল। তাদেরকে মাসখানেক ধরে পাকিস্তানের বিভিন্ন জেলা, বিভিন্ন সীমান্ত অঞ্চল ঘুরিয়ে আনা হয়েছিল, প্রচুর উপঢৌকন দেওয়া হয়েছিল, এবং তারা দেশে ফিরে এসে যেসব লেখা লিখেছে সেগুলি সংকলন আমাদের কাছে আছে, এবং সেখানে পাকিস্তান সেনাবাহিনীর বীরত্বের বর্ণনা রয়েছে। কিন্তু আমরা যখন দেখি যুদ্ধের সময় আমাদের যে, যাদেরকে আমরা প্রথিতযশা লেখক, সাহিত্যিক মনে করি, তাদের কোনো লেখনী নেই, এবং তাদের লেখা আমরা সেগুলি পাইনি। এমনকি আমাদের বিখ্যাত সাহিত্যিক বা শিক্ষকরা আইয়ুব খানের প্রভুনয় বন্ধু গ্রন্থটি বাংলা অনুবাদ করেছিলেন, এবং তারা সজ্ঞানে করেছিলেন। ইভেন আমাদের যে শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীও 70 সালে এসে বলেছিলেন, আমি জীবনের মোহের কাছে পরাজিত, কারণ আইয়ুব খানের বই অনুবাদের সাথে তার সংশ্লিষ্টতা ছিল। ইভেন আমাদের হাসান হাফিজুর রহমান, যিনি 52 ভাষা আন্দোলনে সংকলন করেছিলেন, তিনি 65 যুদ্ধের সময় পাকিস্তান ঘুরে এসে বিস্তর লেখা লিখেছিলেন। এবং আইয়ুব খানের যে বইটি, সে বইটিরও চুম্বক অংশ তিনি নিজে অনুবাদ করে দৈনিক পাকিস্তানও চেপেছিলেন। এবং আমরা দেখলাম স্বাধীনতার পর আমাদের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের দায়িত্বটা ছিল দেশকে গড়ে তোলা, একটি নতুন দেশের ভবিষ্যৎ কী হবে, তার শিল্প সাহিত্য কী হবে, সেসব নিয়ে কাজ করে, কিন্তু তারা তা করেনি। তারা গণকণ্ঠ পত্রিকার আড়ালে আমাদের অধিকাংশ লেখক, শিল্পী, সাহিত্যিকরা শেখ মুজিবকে তুলোধনা করতে ব্যস্ত ছিলেন, এবং শেখ মুজিবের পতন কামনা করতেন, এবং তারা বলতেন বিপ্লবের নামে এগুলি করার কথা। কিন্তু এবং আপনি দেখুন আমাদের শিল্পী, সাহিত্যিকদের যে রচনা, গান, সঙ্গীত 71 আমরা পাইনি বলে আমাদের স্বাধীন বাংলা বেতারে গান বা মুক্তিযুদ্ধের গান লিখেছেন কে? গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্ত এবং গোবিন্দ হালদাররা। আমাদের কিন্তু কেউ লেখেনি। আর স্বাধীন বাংলা বেতারে আমাদের যারা গিয়েছিলেন, তাদের মধ্যে আমাদের হাতে গোনা, আমাদের মুক্তিযুদ্ধে আমাদের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের অংশগ্রহণ হাতে গোনা, এবং তারাই কিছু গান লিখেছেন। আর ম্যাক্সিমাম গান গিয়েছিল 71 অসহযোগ আন্দোলনের সময়, ঢাকা বেতার একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল, তারা প্রচুর গান তৈরি করেছিল। সেসব গানগুলি বেতারের দুই ঘোষক আশরাফুল আলম এবং শহীদুল ইসলাম স্বাধীন বাংলা নিয়ে গেছিলেন, সেসব গানগুলি প্রচার হতো। কিন্তু আমাদের শিল্পী, সাহিত্যিকদের অবদান অত্যন্ত কম। এই যে আজকেও দেখেন আপনি, দেশে এত উন্নয়নের সাথে গেছে, আমাদের সাহিত্যিকদের মধ্যে তার কোনো প্রভাব নেই, বরং এই আনুগত্য প্রকাশের একটা একটা প্রতিযোগিতা চলছে। কিন্তু সমাজকে পরিবর্তন করা, সমাজকে এগিয়ে নেওয়া একটা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীর কাজ। আমাদের সেই শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী বলে আর আসলে আদৌ কিছু নেই আর। এবং অতীতে ছিল কিনা এগুলো যদি গবেষণা করি, দেখবো যে না, অধিকাংশ বিভ্রান্ত এবং ভ্রান্ত পথে পরিচালিত হয়েছে, নিজেরা চলেছে, জাতিকেও সেই ভ্রান্ত পথে পরিচালনার চেষ্টা করেছে, যার ফলে আমরা অনেক সৃষ্টিশীল কাজ আমাদের দেশে হয়নি। এবং আপনি বিশ্ব সাহিত্যের অঙ্গনে, বিশ্ব সাহিত্যের সাথে পাল্লা দিয়ে যদি দেখেন, আমাদের লেখার মান কিন্তু সে জায়গায় যায়নি। এবং 20 শতকের পরে 21 শতকে এসে আমাদের সাহিত্য কিন্তু খুব ভালো অবস্থানে নেই।
এবং আমাদের যে শিল্প সাহিত্য বলুন, কবিতা বলুন, একটি কবিতার কথা বলতে পারবেন না যেটা আলোড়ন তৈরি করেছে বা আলোচিত হতে পারে, বা যে কবিতা নিয়ে আমরা আলোচনা করতে পারি, সে জায়গাটা সৃষ্টিশীলতা একটা বন্ধ অবস্থায় চলে এসেছে। এবং সে বন্ধার বিরুদ্ধে ব্যবস্থা হয়তো হয়তো সময় বিবর্তন হয়, কারণ আপনি জানেন যে ট্র্যাজেডির পরেই প্রহসন আসে। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার 15 আগস্ট যে ট্র্যাজেডি ঘটেছিল, তারপরে যা চলছে সবই প্রহসন। এই প্রহসনের একটা শেষ আছে, নিশ্চয়ই হবে। তো আমি এরকম একটা প্রহসনমূলক কবিতা লিখেছিলাম, সেটা এবার পড়ে শোনাই। সেটা হচ্ছে জীবন দাসের বনলতা সেন, এবং এই কবিতা শিরোনাম আমি নাটোরের বনলতা সেন। বগলে ঘামের গন্ধ, মুখে সস্তার পাউডার, হাতে সেলফোন, আমাকে অজস্র ঝামেলায় ফেলে দিয়েছিল বনলতা সেন। বিনা টিকিটে রেলের সেলুন কারে পায়ের উপর পাতুলে, খিলিপান চিবুতে চিবুতে বাঁকা ঠোঁটে আমাকেই বুঝি ভুলে জিজ্ঞেস করে, হামাকরে এতটা দিন কোথায় ছিলেন? হিরোর রোল ছেড়ে বাহে কোথায় হে পাট গাইতে গিয়েছিলেন? মাঝখানে কি যে হাঙ্গামা গেছে, প্রায় মারতেই আসে ভিলেন। কান্দিয়া কান্দিয়া মরি যে গো আমি, হিরোইন বনলতা সেন। পানের ব্র্যাক, পানের পিক মেঝেতে দেওয়ালে ফেলে আঁচল দিল মেলে, দেখাতে চায় বায়োস্কোপের মতনই দেহ নিয়ে যায় চিলে। চিলের ঠোঁটে রেখে ঠোঁট বুঝি গায় বাচুপান কা মোহাব্বত, ভুলি নাই ভালোবেসে শিখিয়েছিলে কত সোহবত। এ তো নয় সেই নারী যার দুটি চোখ জুড়ে পাখিরা বাঁধবে বাসা, দুদণ্ড শান্তি দেবে বলে মুক্ত করে খাঁচায় শৃঙ্খলিত যত দুরাশা। বরং আঁচল কোমরে গুজে হঠাৎ স্থূল খ্যামটা নৃত্যের ভঙ্গিমায়, মাতোয়ালি গান তোলে হাততালি আর শরীরী কসরত রঙ্গিমায়, জড়িয়ে ধরে আমাকেই বলে, যা আছে তাড়াতাড়ি দিয়ে দেন, আমি নাটোরের বনলতা সেন, নেমে যাব এরপরের স্টেশন। আসলে এটা একটি সিম্বলিক কবিতা, আমি বলবো একটা রূপক সাংকেতিকতা এই কবিতার ভেতরে রয়েছে। সেই রূপকতার ভেতর দিয়ে একটা বাস্তবতাকে উপস্থাপনের চেষ্টা আপনি করেছেন। তো আপনি তো সংবাদ পত্রিকায় কাজ করেছেন, দৈনিক সংবাদে। আমি সাংবাদিকতাটা এসেছি আসলে ছাত্র জীবনে, আমরা বিভিন্ন প্রকাশনার সাথে জড়িত ছিলাম। আমরা মন্তব্য নামে একটা পাক্ষিক এই সাংবাদিকতা বিষয়ক প্রকাশনাও করেছি, এবং পরবর্তীকালে আমি ছাত্রলীগের প্রেস রিলিজ লিখতাম, এবং পরবর্তী সময়ে আমি আওয়ামী লীগেরও প্রেস রিলিজ লিখতাম। এই প্রেস রিলিজ লিখতে গিয়ে পত্রিকা অফিসে ছাপতে দেওয়ার যে একটা বিষয় ছিল, সেটা আমার মধ্যে কাজ করতে গিয়ে একটু তদবির করতে হতো, নাহলে সে সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের প্রেস রিলিজ ছাপা খুব সহজ ছিল না। তার বাইরে আমি ছোটোবেলায় পূর্ব দেশের চাঁদেরটার সাথে সম্পর্কিত ছিলাম, বাচ্চাদের পাতায় লেখালেখি করতাম, ছড়া লিখতাম, গল্প টল্প লিখতাম। সে সুবাদে সংবাদপত্রের সাথে আমার একটা সম্পর্ক ছিল, এবং নিউজ প্রিন্টের ঘ্রাণ আমাকে আলোড়িত করতো। আমি নিউজ প্রিন্টের ঘ্রাণের মধ্যে মোহিত হয়ে পড়তাম। এবং এই প্রেস রিলিজ লিখতে লিখতে এক সময় আমি টুকটাক বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা ছিলাম, কয়েকটি কাগজে কিছুদিন কাজ করেছি। তারপরে আমি সেই 83 সালে আমি ডাকসু সাহিত্য সম্পাদক শেষ হওয়ার পর আমার তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ছিলেন। আমি ওনার সেই প্রেস রিলিজ লেখা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত হয়ে পড়ি, এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রকাশনা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 15 আগস্টের প্রকাশনার সাথে সম্পর্কিত হই, এবং অধিকাংশ প্রকাশনায় আমার হাত দিয়ে হয়েছে। লেখা জোগাড় করা, লেখকদের এই প্রুফ দেখা থেকে আরম্ভ করে ছাপা সবই, এগুলি কাজগুলি করতে করতে একসময় দেখা গেল যে সংবাদপত্রের প্রেস রিলিজ ছাপার জায়গাটা আমরা হয় না তদবির করতে। তখন আমাকে 3 নেত্রী বসেছিলেন একদিন বঙ্গবন্ধুর পাঠাগারটাতে, তারা সেখানে বসতেন। তো সেখানে আমাকে সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী এবং জননেত্রী শেখ হাসিনা ছিলেন। তারা 3 জন বলে, তুই সাংবাদিকতা শুরু কর। তারপর আমি সংবাদ পত্রিকা ইন্টারভিউ দিলাম, লিখিত পরীক্ষা দিয়ে প্রথম হলাম, এবং সেখানে সংবাদ শুরু করলাম আর কি, আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। এবং সংবাদে আমি দীর্ঘদিন ছিলাম, এবং সংবাদ থেকে একবার 72 ঘন্টা 76 ঘন্টা এরকম হরতাল হতো তখন, সেটা হলো 1987 সালের দিকে। তখন আমাকে পাঠানো হয়েছিল হরতাল কভার করার জন্য চিটাগাং, এবং আমি গিয়ে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ, ইসলামী ছাত্র শিবির বাইরের কাউকে ঢুকতে দেয় না, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, এগুলো হচ্ছে শিবিরের ঘাঁটি। আমি সেসব ঘাঁটিগুলি ভাঙার জন্য আমি অ্যাক্টিভিস্ট হয়ে সেখানে আমি সাংবাদিকতা করেছি, এবং আমি প্রায় 4.5 বছর চট্টগ্রামে রয়ে গিয়েছিলাম। এবং হেন জায়গা নেই যে আমি করিনি, এবং বাইরে থাকার কারণে আমার একটা সুবিধা হচ্ছিল যে বাইরের যারা সাংবাদিকতা করে তাদের পত্রিকার সব পাতায় রাখার একটা রাইটস রয়ে গেছে। ঢাকা যেমন একটা বিশেষ বিটে কাজ করে, বিটের বাইরে লিখে না, সেখানে আমি স্পোর্টস বলুন, সংস্কৃতি বলুন, মফস্বল পাতা বলুন, সাহিত্য পাতা বলুন, সব পাতায় লেখার একটা সুযোগ হয়ে গেল। এবং আমি তখন প্রচুর লেখা শুরু করলাম, এবং আমি সিদ্ধান্ত নিলাম যে অন্তত
প্রথম সাংবাদিক, প্রথম শ্রেণীর প্রথম সাংবাদিকটা হতে হবে আমাকে যে কোনো মূল্যে। এবং আমি প্রচুর কাজ করতাম। আমি গেলাম প্রীতিলতার গ্রামে, ধলগাঁয়ে, যে সেই প্রীতিলতার গ্রামের মেয়েরা কেমন আছে, শিক্ষা দীক্ষা সেগুলি নিয়ে আমি সিরিজ রিপোর্ট করলাম। আবার ধরুন আপনার এই চট্টগ্রাম গণহত্যা হয়েছিল 88-এ, 24শে জানুয়ারি আপনি জানেন শেখ হাসিনা হত্যার চেষ্টা হয়েছিল। সে সময় ওই ট্রাকে শেখ হাসিনার সাথে আমিও ছিলাম, সেগুলোর অডিও আমার কাছে রয়েছে। এবং পরবর্তীতে এই ফলো আপ স্টোরি আমি প্রচুর করেছি। এবং জামাত শিবিরের বিরুদ্ধে তাদের কাহিনীগুলি যেভাবে আমি তুলে এনেছি, সেটা সারা বাংলাদেশে আমার একটা পরিচিতি ঘটিয়ে দিয়েছিল। ইভেন তারাও সশস্ত্র ট্রেনিং দিত উখিয়াতে, ইনানি বিচের কাছে তাদের ঘাঁটি ছিল, সেগুলিতে আমি গিয়ে এই কয়েক রাতে যাপন করে অনেক তথ্য নিয়ে এসেছিলাম। তখন তো এত সুযোগ ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, নানা সমস্যার মধ্যে দিয়ে ওই গোপনে গোপনে কাজগুলি করতে এবং জীবনের ঝুঁকি ছিল সেখানে। হ্যাঁ, ঝুঁকি তো ছিল। আর ঝুঁকি তো, বয়সটা তো ঝুঁকি নেওয়ার বয়স। তখন তো আর এইসব ঝুঁকি টুকি মনে হতো না, মনে হতো এটাই আমার করতে হবে, এটাই কাজ, এটাই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এবং আমি সেখান থেকে পিছপা হইনি। এবং তখন আমি চট্টগ্রামের সাংবাদিকদের সেই সহযোগিতাটা পাইনি, কারণ তারা অনেকটাই চুপচাপ থাকতো, মনে করতো শিবির ঘাটিয়ে লাভ কি, বাবা জীবনকে বিপন্ন করবো কেন, এটা মানিয়ে চলতে পারতো। কিন্তু আমার তো মানিয়ে চলার কথা না, কারণ আমি 71 দেখেছি, 75 দেখেছি, আমার প্রতিবাদের ভাষা আছে, আমি প্রতিরোধের কথা বলি, আমি জনজীবনের কথা বলি, জনমানুষের চিন্তা ভাবনা করি। অতএব আমার বেড়ে ওঠার তো ভিন্ন রকম, এবং সেখানে আমি অন্যভাবে এই জিনিসটাকে তুলে এনেছি, আমি সেই চেষ্টাটাই করেছি। তো আপনি যেমন জনমানুষের কথা বলছিলেন, তো সংবাদে সেই রকম একজন আমাদের সেই নক্ষত্রময় সাংবাদিক মনোজাদুদ্দিন। হ্যাঁ, মনোজাদুদ্দিনের আমি সহকর্মী ছিলাম। কথা হয়েছে, আমি মনোজাদুদ্দিনের সহকর্মী ছিলাম। মনোজাদুদ্দিন খুব নিউজের ব্যাপারে খুব কুতি ছিল। মনোজাদুদ্দিন যে কাজটি করতেন, তিনি বিকেল 3টায় টেলিফোনে নিউজ দিতেন, এবং ওই সময়টা আমি অফিসে থাকতাম, কারণ আমি বিকেলের দিকে গিয়ে আমার রিপোর্ট করি, ম্যাক্সিমাম রিপোর্ট লেখা শেষ করে ফেলতাম, বিশেষ করে স্পেশাল আইটেম। ওই মনোজাতের টেলিফোনে নিউজ নিতে হতো, এক লাইন লেখার পরে বলে আবার পড়ে শোনাতাম। আচ্ছা, ওই জায়গায় যে শব্দ না দিয়ে ওই শব্দটা দিলে কী হয়। তো আমার মাঝে মধ্যে যে বিরক্ততা না তা হতাম আর কি, যে এত খুঁতখুঁতে কী আছে, লিখে পাঠাতেন, এখানে আমরা এডিট করবো। এবং মোনাজাত যে কাজটা করতো, যে রিপোর্টটা ঢাকায় পাঠিয়েছে ওইটা আবার তার খাতা ছিল, খাতায় তুলে রাখতেন, এবং হয়তো 2 বছর পরে সেই রিপোর্টটার আবার ফলো আপ করতেন। ইভেন ছবি তুলতেন, তিনি ছবিগুলি রেখে দিতেন। 5 বছর আগের যে ছবিটি, 5 বছর পর ওই স্থানীয় আরেকটা ছবি তুলে বলতেন 5 বছর আগে এই ছিল, 5 বছর পরে এই হয়েছে, মানে অবস্থাটা কি আগে এবং পরে হয়েছে। হ্যাঁ, তো মোনাজাত খুব খুঁতখুঁতে স্বভাবের, এবং সে খুব নিউজের ব্যাপারে নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করতেন। আবার সামান্য ঘটনাকে খুব ম্যাথ চর্বি দিয়ে মোটামুটি পাঠযোগ্য করে তুলতে পারতেন, এবং চেষ্টা করতেন, পরিশ্রম করতেন। তো সে তো রংপুর কেন্দ্রিক ছিল না, উত্তরবঙ্গ প্রতিনিধি ছিল, এবং সে বিভিন্ন জায়গায় ঘুরতেন, সিরাজগঞ্জ যেতেন, নাটোর যেতেন, নওগাঁ যেতেন। তাই আমি বলতাম, আপনার তো অবস্থা মোল্লাদের মতো, এবারে ওবারই খান, খাইতে হয়, মোল্লারা যেরকম বিভিন্ন বাড়িতে খায়, আপনি সেরকম বিভিন্ন বাড়িতে খাচ্ছেন। তো মোনাজাত একবার রংপুরে এসেছিল গোলাম আজম, এবং সে গোলাম আজমের একটা ইন্টারভিউ করেছিল বোধহয় প্রথম মোনাজাত 75-এর পর বা স্বাধীনতার পর। গোলাম আজমের যে ইন্টারভিউটি সেটা মোনাজাতে করেছিল, এবং মোনাজাত শেষ পর্যন্ত তার ইন্টারভিউ করার জন্য তার পাশ হয়ে সালাম করেছিল। তার বইয়ে সে বর্ণনাগুলো আছে আর কি। তো সেগুলি সংবাদ তাকে খুব গুরুত্ব দিয়েছে। মোনাজাতুদ্দিনের 75 পরে বেড়ে ওঠাটা সংবাদেরই কৃতিত্ব, এবং সংবাদই তাকে সেজে গেছে। মোনাজাত যেদিন ফিলিপস পুরস্কার পেলেন সাংবাদিকতার জন্য, সে সময় কিন্তু মোনাজাত জুনিয়র রিপোর্টার ছিলেন। আমরা আহমেদুল কবিরকে বললাম যে মোনাজাতুদ্দিন ফিলিপস পুরস্কার পেয়েছে, একটা জুনিয়র রিপোর্টার পুরস্কার পেলে তো খারাপ দেখায়, তাকে সিনিয়র করা হোক। এবং সেদিনই মোনাজাতকে সিনিয়র রিপোর্টার করা হয়েছিল। এবং মোনাজাত প্রচুর পরিশ্রম করতে পারতেন, এবং খুব নিউজ নিয়ে চিন্তা ভাবনা করতেন, ভাবনার চিন্তা ছিল তার, সবই ছিল আর কি। হ্যাঁ, এবং তিনি সেই জায়গাগুলো যেতেন, সরজমিন দেখতেন, অনেক মানুষের সাথে কথা বলতেন, এবং সমস্ত নোট রেখে তিনি তার পরবর্তী আমি বললাম না যে একটা নিউজ পাঠালে সেটা নোট রেখে দিতেন, এবং সেই নিউজটা ফলো আপ করতেন। আমাদের দেশে তো সাংবাদিকতা ফলো আপ রিপোর্টিং এর গুরুত্ব নেই, কিন্তু মোনাজাত কিন্তু ফলো আপ রিপোর্টিংটা করতেন। আচ্ছা, আপনি তো বাংলা বাজার পত্রিকায় কাজ করেছেন, দৈনিক মুক্তকণ্ঠে কাজ করেছেন, মুক্তকণ্ঠে চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, এবং দৈনিক মুক্তকণ্ঠ সে সময় প্রথম মানে বিশাল বাজেটের একটা পত্রিকা ছিল, বেশ বড় আকারের ছিল, অনেক পাতা বেরোতো। তার সাহিত্য সাময়িকীটাই 16 পাতার ছিল, পূর্ণ পত্রিকা 16 পাতার, এবং শুক্রবারে যে সাময়িকী বেরোতো সেটাও 16 পাতার ছিল। একটা নতুন ধারা তৈরি করার চেষ্টা করেছিল, যদিও শেষ পর্যন্ত তারা পারেনি। 5 বছর পরে আর টিকতে পারেনি, রাজনৈতিক বিবর্তনের কারণে, সরকার পরিবর্তনের কারণে পত্রিকাটিকে টিকিয়ে রাখা যায়নি। 2001 সালে নতুন সরকার জামাত বিএনপি জোট ক্ষমতা এসে পত্রিকাটি গলা টিপে মেরে ফেলে। দৈনিক জনকণ্ঠের সাথে তো আপনার যুক্ততা ছিল, সহকারী সম্পাদক ছিলেন। হ্যাঁ, সহকারী সম্পাদক, এডিটর লিখেছি আমি, এখনো লিখি। আমার আজকেও তো আর্টিক কলাম ছাপা হয়েছে, আমি এখনো রেগুলার লেখার চেষ্টা করি।
কারণ না লিখলে সাংবাদিক কিসের? আমাদের বহু সাংবাদিক আছে যাদের 2 কলম রাইটিংস পাবেন না, কিন্তু তারা খুব বড় সাংবাদিক নেতা হিসেবে পরিচয় দেন, অবিসংবাদিত সংবাদন, কিন্তু লেখা খুঁজলে দেখবেন যে একটি লাইনও নেই তাদের। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা সময় আমরা জানি যে আপনি জনপ্রিয়তা পেয়েছেন, খ্যাতিধন্য হয়েছেন, বলা হয় যে ব্যতিক্রমধর্মী কিছু প্রতিবেদন বা ফিচার আপনি ছেপেছিলেন বা আপনি লিখেছিলেন, এই ব্যাপারে যদি একটু কথা বলেন, এই ব্যতিক্রমধর্মী কেন এই কথাটি বলা হচ্ছে? নানাভাবে বলা হচ্ছে। ধরেন আপনার একটু মজার কাহিনী বলি, তো খুব অশ্রদ্ধা যদি না হয়। কেজি মুস্তফা সাহেব তো আপনি ভাষা আন্দোলন করেছেন, আপনি জানেন, উনি বিখ্যাত সাংবাদিক ছিলেন। তো উনি 75 সালের আগে বঙ্গবন্ধু খন্দকার, তার ভাই খন্দকার ইলিয়াসকে ইরাকে রাষ্ট্রদূত করে পাঠাতে চেয়েছিলেন। খন্দকার ইলিয়াস যেতে রাজি হননি, তার ছোটো ভাই কেজি মুস্তফাকে পাঠিয়েছিলেন। তো 75 পরে 79 সালের দিকে বা উনি ওই সময়ে বা 85-র দিকে কেজি মুস্তফা দেশে ফিরে আসেন এবং দৈনিক পূর্বকোণ তখন চিটাং থেকে বেরোয় এবং সেটা সম্পাদক হন। এবং আমি তখন সেই সংবাদ সূত্রে চিটাং ছিলাম। তো কেজি মুস্তফাকে একসময় চিটাং থেকে চলে আসেন, হঠাৎ দেখি যে তিনি দৈনিক সংবাদের অস্থায়ী সম্পাদক। তো আমি একটা রিপোর্ট পাঠালাম, চট্টগ্রামে কেজি অস্ত্র এখনো বাটখারা চলছে। এটা আসলে তখনও বাটখারায় দিয়ে চলতো, কেজি আপনার চিটাং শের হিসেবে চলতো, শের হিসেবে চলতো আর কি। তো এটা কেজিবের হাত দিয়ে ছাপা হয়েছে। ছাপা হওয়ার পর এটাকে সবাই আলোড়নের মুক্ত হয়ে গেল এবং জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াতে হতো এই রিপোর্টটা। কেজি অচল মানে কেজি মুস্তফা ব্যাক করছে, অচল বাটখারা চলছে, এটাকে এভাবে দেখা হতো আর কি। নানা রকম প্রতিবেদন করেছি, নানা বিষয়ের, নানা ধাঁচেরা, কারণ আমার লেখার সুযোগ ছিল সব পাতায়। আমি হেন পাতা বাদ দিতাম না, কারণ আমার টার্গেট থাকতো প্রতিদিনই অন্তত 3 থেকে 4 কলম পত্রিকার পাতা দখল করা। সে ফার্স্ট পেজ হোক, লাস্ট পেজ হোক, ভিতরের পাতা হোক, আমি সেটা করতাম। মানে স্বপ্ন বলি, সাধনা বলি, আগ্রহ বলি, কর্ষণের চিন্তা বলি, সবকিছু এই লেখার ক্ষেত্রটিকে আপনি বেছে নিয়েছেন, ব্যবহার করেছিলেন। আমার কোনো পিছুটান ছিল না, যা থাকে না অনেকের ঘর সংসার দেখাশোনা করাটা, এগুলো ছিল না। আমি খুব মুক্ত মানুষ ছিলাম, মুক্ত মানুষ ছিলাম। আমার পরিবার আমাকে খুব সহযোগিতা করতো এইসব ব্যাপারে, এবং আমি প্রচুর বই কিনতাম। আমি সেই 72 থেকে নীলক্ষেতে ফুটপাতে 71-এ লুট হয়ে যাওয়া প্রচুর বই আমি নিজে কিনেছি। আমার প্রায় 1000 বই সংগ্রহ ছিল, এখনো প্রতিদিন বাড়ে, আবার কিছু হারায়। আর সৈয়দ মুস্তফা আলী তো বলেছেন, বই একবার হাতছাড়া হলে আর অক্ষত ফিরে না। আমরা অনেক বই হারিয়েছি, অনেক বই পাইনি, কিন্তু অনেক বই আমি সংগ্রহ করতাম। এবং আমার সময়ের অনেক লিফলেট বলুন, এই পুস্তিকা বলুন, এগুলিকে আমি সংগ্রহে রাখতাম। এই কারণে রাখতাম যে আমার ধারণা ছিল ভবিষ্যতে আমাকে আমার সময়টা লিখতে হবে। এবং ধরুন আমি সে মাসিক পরিচয় পত্রিকাটা পেতাম কলকাতা থেকে, যেটা বেরোতো বামদের পত্রিকা, সেগুলোই পড়তাম। তো যার ফলে অনেক লিটল ম্যাগাজিন কলকাতার, ঢাকার, এগুলি মিলিয়ে পড়ার কারণে আমার একটা ধারণা ছিল আমাকে লিখতে হলে ওই জিনিসপত্রগুলি রাখতেই হবে, এবং আমি সেগুলি রাখতামও, জমাতাম। আমি যদি একটু ফিরে যাই মহান মুক্তিযুদ্ধের সময়ে, যখন আপনি লিখছেন এবং বঙ্গবন্ধুর যে চেতনা বা সাহসী নেতৃত্ব, সে বিষয়ে বা আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, পরবর্তী সময়ে আপনি এগুলো নিয়ে অনেক লিখেছেন, গবেষণা। হ্যাঁ, আমরা তো তাই মনে করি। আমরা তো মনে করি যে এ দেশটা সাম্প্রদায়িক শক্তির দেশ নয়, এবং সম্প্রদায়গত যে চেতনাগুলো সেগুলো অতীতে ছিল না। এখানে নানা ধর্মের, বর্ণের, এবং আমরা তো বাঙালি একক কোনো জাতি না। এখানে নানা রকম জাতপাত এসেছে, তুর্কি এসেছে, পাঠান এসেছে, উজবুকরা এসেছে, নানা জাতপাতের মিশ্রণ ঘটেছে এবং সেভাবে এখানে বিস্তার লাভ করেছে। আবার দেখুন, এখানে ফিরিঙ্গিরা কিন্তু বংশবিস্তার তেমনভাবে করেনি, বা এখানে ফার্সি ভাষা যারা, অর্থাৎ এখানকার মোগল আমল থেকে ইংরেজ আমলে প্রশাসন চালাতে ইরানিয়ানরা, পার্সিয়ানরা, তারাও কিন্তু বংশবিস্তার এই পূর্ববঙ্গে করেনি। কারণ পূর্ববঙ্গের অবস্থাটা ছিল অনেকটা এই জেলে, তাঁতি, ঝোলা বলতো এদের, এবং এটা নির্মাঞ্চল, এখানে আপনার ম্যালেরিয়া, অসুখ বিসুখ হতো। আপনি সম্রাট বাবরের বই বাবরনামায় পড়েন বাংলার কথা, দেখবেন যে একটা তস্য অঞ্চল, এটাকে খুব খারাপভাবে দেখা হতো, খাল বিল নদী নালা, রোগ শোকের এলাকা। এবং সেখানে কাঁঠালের বর্ণনাও আছে, বাঙ্গাল মুলকের কাঁঠাল, যে দেখতে খুব কদাকার কিন্তু খেতে সুমিষ্ট। এবং এটা তো আছে যে এই সম্রাট আলেকজান্ডারের যে সেনাবাহিনী ছিল, তারা কাঁঠালকে প্রায় অর্ধেকই পেট ব্যথায় মারা গিয়েছিল। তো এই অঞ্চলে অসাম্প্রদায়িকতার চেতনাটা তো ধরেন কে এনেছিল? নিমাই, শ্রীচৈতন্য, সিলেটের শ্রীচৈতন্য নদিয়া কৃষ্ণনগরে গিয়ে যে বৈষ্ণব ধর্মের সাধনাটা করলেন এবং মানুষের সম্প্রীতির কথা বললেন। এবং সে সময় আপনি দেখেন হোসেন শাহী যুগেও এই হিন্দু মুসলমানরা মিলেই কিন্তু একটা
চেতনার দ্বারা তৈরি করেছিলেন, ভগবত প্রেমী বলুন, ঈশ্বর প্রেমী বলুন, একটা মানুষের মধ্যে একটা প্রেমের ভাব তৈরি করেছিলেন। সেই ধারাটা কিন্তু এই অঞ্চলে ছিল। তারপরে আমরা যদি দেখি যে সেন বংশরা উত্তর ভারত থেকে বা কাশ্মীর থেকে সেনরা এসে এই দেশ দখল করলো এবং তারা এখানে এসে বুদ্ধদের নিধন করা শুরু করলো এবং বুদ্ধ পালিয়ে বিভিন্ন অঞ্চলে চলে গেল এবং বৌদ্ধদের একটা বড় অংশ কিন্তু এখানে মুসলমান হয়েছে। তার বাইরে সুফিরা এসেছে, যে কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু অহিংস। যেহেতু বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে, হিন্দু বলা হয় যে নমশূদ্র হিন্দুরা মুসলমান হয়েছে বেশি, আসলে খুব বেশি নমশূদ্ররা হিন্দু থেকে মুসলমান হয়নি, হয়েছে বৌদ্ধরা অধিকাংশ। যেসব বৌদ্ধরা পালাতে পারেনি তারা মুসলমান হয়েছিল। আর এই যে আপনার যেই সুফি ভাদ্রা আসছিল, বিভিন্ন আউলিয়ারা এসেছিল এখানে, যেরকম মাওলানা কেরামত আলীর কথা, যে রংপুরে মাওলানা কেরামত আলী জৈনপুরী, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে আমার বাবার একটি বই আছে মাওলানা কেরামত আলী জৈনপুরীর জীবনী। এটা তখন বদরুদ্দীন উমরের পিতা আবুল হাশেমের একটা একাডেমি ছিল, ইসলামী একাডেমি, সেখান থেকে বেরিয়েছিল মাওলানা কেরামত আলী জৈনপুরীর জীবনী, যেটা ফার্সি ভাষায় লেখা ছিল, সেটাকে তিনি বাংলা অনুবাদ করেছেন এবং সংযোজন করেছেন আর কি। সে বইটাতে আমি কেরামত আলীর জৈনপুরী পাই, তারা কীভাবে এলেন এই অঞ্চলটায়, তারা তো জৈনপুরে এসেছেন, পরে ছড়িয়ে পড়লেন। তো এই ধর্মপ্রচারটা এখানে হচ্ছে, এখানে আমরা সেভাবে সাম্প্রদায়িক ছিলাম না। তো এখানে এই আপনার 47-এর আগে যে দাঙ্গা হাঙ্গামাগুলি হলো এবং 47-এর পরে যে দাঙ্গাগুলি হয়েছে ঢাকা এবং অন্যান্য অঞ্চলে, এগুলির সাথে কিন্তু বাঙালি জড়িত ছিল না। এই বিহার থেকে আসার যে উর্দুভাষীরা যারা এই অঞ্চলে এসেছিল, বিহার অত্যন্ত গরিব এলাকা, সেসব অঞ্চল থেকে মানুষ খেতে পেত না এবং অধিকাংশ লোকই রেলওয়েতে চাকরি সুবাদে এই রংপুর অঞ্চল বলুন, সৈয়দপুর অঞ্চল বলুন, চিটাং বলুন, এই তারা রেলকেন্দ্রিক চাকরি নিয়ে কিন্তু এই অঞ্চলে ছিল এবং এরাই ঢাকাসহ বিভিন্ন জায়গায় দাঙ্গাগুলি লাগাতো এই কারণে যে হিন্দুদের সরে যেতে পারলে সেই বাড়িগুলি তারা দখল করবে, এবং এই ঘটনাগুলো এখানেই হয়েছে। পূর্ববঙ্গ থেকে যে হিন্দুরা গিয়েছে তারা অত্যন্ত অবর্ণনীয় কষ্ট নিদারুণ জীবনযাপন করেছে। আপনি দেশভাগের যদি উপন্যাসগুলি পড়ুন বা ঋত্বিক ঘটকের সিনেমা দেখবেন, সেখানে দেখবেন যে দেশভাগের কী নির্মমতা। তুলনায় পশ্চিমবঙ্গ থেকে আসা যেসব বাংলাভাষী মুসলমানরা এসেছে তারা কিন্তু সেই পরিমাণ নিপীড়নের শিকার হননি এবং এখানে এসে তারা বড় বড় চাকরি পেয়েছেন, বড় বড় বাড়ি গাড়ি সবই পেয়েছেন। আপনি আব্বাসউদ্দিন আহমেদের কথাই বলুন, এই যে গ্রামোফোন রেকর্ডের আব্বাসউদ্দিন, এত নাম ডাক এত কিছু, তিনি দেশে আসলেন, গণযোগাযোগ অধিদপ্তরে চাকরি পেলেন, বাড়ি পেলেন, গাড়ি পেলেন, কিন্তু পূর্ববঙ্গে আব্বাসউদ্দিনের কোনো অবদান নেই, না সাংগীতিক না অন্য কিছু। আপনি দেখুন আব্বাসউদ্দিনের কোনো অবদান খুঁজে পাবেন না, আপনি কিছুই করেননি উনি দেশে। কারণ ওই তিনি ওখানে কষ্ট করেছেন, গ্রামফোনে গান গেয়েছেন, পয়সা পেয়েছেন, জীবিকা নির্বাহন করেছেন, এখানে সে ভালো চাকরি বাকরি পেয়েছেন বলে তাকে আর ওই কষ্টকর জীবনের দিকে যেতে হয় না। এখানে সে সঙ্গীত সাধনাটা সেভাবে বিস্তৃত ঘটাননি তিনি। তো এরকম ঘটনাগুলো তো বিভিন্ন সভায় তিনি গিয়েছেন, ভাওয়ায় গিয়েছেন, কিন্তু যে গ্রামোফোন রেকর্ডের যে আব্বাসউদ্দিন, সে আব্বাসউদ্দিনের তো এই পূর্ব বাংলায় এসে এখানে অবদান রাখতে পারতেন। আপনি জানেন যে আমাদের এখানে গ্রামোফোন রেকর্ডের চর্চা ছিল না, গ্রামোফোন কোম্পানি ছিল না, কলকাতা এবং পাকিস্তান হওয়ার পর এটা করাচি কেন্দ্রিক হতো, করাচিতে রেকর্ডিং হতো, ওখান থেকে রেকর্ড বেরোতো। পরে এখানে কিছু কিছু হয়েছিল, ঢাকা রেকর্ড কোম্পানি, HMB শাখা ছিল, কিন্তু সেভাবে গ্রামোফোন রেকর্ড ছিল না। তো আপনি যেটা বলছিলেন যে আসলে যে এই যে আমাদের এই অঞ্চল একটা অসাম্প্রদায়িক চেতনা একসময় ছিল, কিন্তু যে 47-এর দেশ বিভাগের পর আবার একটা সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছিল, সেটা রাজনৈতিক কারণে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার আমাদেরকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে গেছেন। অসাম্প্রদায়িক যে চেতনা, অসাম্প্রদায়িক চেতনার কথা তিনি বলেছেন যে বাঙালি, হিন্দু, মুসলমান এবং নন বেঙ্গলিদেরকেও তিনি সহাবস্থানের কথা বলেছিলেন। হ্যাঁ, যারা নন বেঙ্গলি বলেছিলেন, বাংলাভাষী নয়, তাদেরও তিনি সম্প্রীতির মধ্যে রাখতে চেয়েছিলেন। আসলে তার উদারতার কথা আমাদের সবসময় অবশ্যই ভাবতে হবে, বলতে হবে। বাঙালির যে উদারতা, বাঙালির যে চিন্তা চেতনা, সুফিবাদের যে প্রভাব, সেই প্রভাবটা শেখ মুজিবুর রহমানের মধ্যে। এখন আমি একটু আসবো সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে আপনার যে খ্যাতি। সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে আমার কোনো খ্যাতি নেই, কারণ সাংবাদিক ইউনিয়নের একটা দায়িত্ব হয়। আপনার সাংবাদিক ইউনিয়নটা ছিল একটা বার্গেনিং এজেন্ট বেসিক্যালি। আমরা স্বাধীনতার পর বঙ্গবন্ধু সংবাদপত্র কর্মচারী অত্যাবশ্যকীয় আইন করেছিলেন, সে আইনে সাংবাদিকদের মর্যাদা অনেক উপরে ছিল এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন, একজন আমলার চেয়েও বেতন কাছাকাছি ছিল এবং তার সম্পাদকের মর্যাদাটাও বিচারপতির কাছাকাছি ছিল। কিন্তু সেই আইনটি 75-এর পরে আস্তে আস্তে বিলোপ হতে থাকে এবং 96 সালে যে খালেদা জিয়া যে নির্বাচনটি করলেন ফেব্রুয়ারিতে, মাত্র কয়েক সপ্তাহের যে সরকার ছিল, সে সময় এসে এই আইনটাকে শ্রম আইনে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ জাহাজঘাটের কুলির জন্য যে আইন, তার সাংবাদিকের জন্য শ্রম আইনে চলে গেল। সাংবাদিকরা এখন শ্রমিক হিসেবে ট্রিট হয় এবং
সেই আইনে তার অনেকগুলি সুযোগ সুবিধা নষ্ট হয়ে গেল, মর্যাদা হানি হলো, এবং তার মর্যাদা এত হানি হতে হতে এমন জায়গায় এসছে যে সাংবাদিকের জীবনধারাটাই কঠিন হয়ে গেছে। আগে কিন্তু সেটা ছিল না, এবং আগে যেই ছিল যে আগে সাংবাদিকরা পেশাদার তেমন ছিল না, রাজনৈতিক কর্মীরা সাংবাদিকতা করতেন রাজনৈতিক স্বার্থে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন সাংবাদিকতা শিক্ষা মাধ্যম হিসেবে এসে গেল, পেশাদার সাংবাদিকরা আসলো, কিন্তু দেখা গেল যে সাংবাদিকের মর্যাদাটা ওই লেবার আইনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বর্তমান সরকার অবশ্যই চেষ্টা করছে, এবং আমি যখন আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নেও ছিলেন? ঢাকা সাংবাদিক এবং ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিটিরও নেতৃত্ব ছিলাম। মানে সাংবাদিকদের সংগঠনগুলির সাথে আমার একটা সম্পৃক্তি রয়ে গেছে নানা কারণে, যেহেতু আমি একটি অ্যাক্টিভিস্ট, এবং আমি মনে করি যে সাংগঠনিক শক্তির একটা বিকাশ ঘটা দরকার, এবং সাংগঠনিক শক্তিই পারে অনেকগুলি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে এবং দাবিগুলো আদায় করতে। এবং সে কারণে আমি প্রায় 6 মাসের বেশি ছিলাম ভারপ্রাপ্ত সভাপতি, এবং সে সময় আমরা এই গণকর্মচারী আইনটা প্রণয়নের কাজটা শুরু করা হয়, এবং ওয়েস বোর্ড। তো এগুলি নিয়ে অনেক অনিয়ম আছে গণমাধ্যমগুলিতে, সেগুলি বিস্তৃত আরেক পর্যায়ে বলা যাবে। তো সেগুলি সংশোধিত করার একটা চেষ্টা তো আমাদের সবসময় থাকে। আর আপনি জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক ভালো জিনিসের সাথে অনেক মন্দ জিনিস এসে যায়, আবার অনেক মন্দকে তাড়াতে অনেক ভালো জিনিসও নষ্ট হয়ে যায়। এরকম ঘোরতুলের মধ্যে আমরা রয়ে গেছি আর কি, এখান থেকে বেরোনো অত্যন্ত কঠিন। তবু চেষ্টা তো হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছেই। আরেকটা বিষয় যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আপনি ব্যবস্থাপনা পরিচালক, তো এই ক্ষেত্রে এই কল্যাণ ট্রাস্টের কাজটা কিভাবে হচ্ছে এবং সাংবাদিকরা কিভাবে উপকৃত হচ্ছে? সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কাজটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 96-এ ক্ষমতায় আসেন, তখন তিনি সাংবাদিকরা দাবি করছিল তাদের কল্যাণ তহবিল জন্য, এবং তখন তিনি প্রায় 10 লাখ টাকা দিলেন এবং একটা কল্যাণ তহবিল গড়ে তুললেন, এবং তখন সম্পাদক গোলাম সারোয়ার, সন্তোষ গুপ্তা এদের নেতৃত্বে একটা কমিটি করে দিলেন। কিন্তু কোনো নীতিমালা না থাকায় সে 10 লাখ টাকা সেভাবে আর বিতরণ হয়নি, এবং তিনি দেখলেন যে এটা তো আসলে সাংবাদিকরা তো অসুস্থ হয়ে পড়ে। আপনি জানেন সাংবাদিকতার চাকরি খুব ঝুঁকিপূর্ণ এবং খুব টেনশনের কাজ। রাতের বেলা নিউজ লিখে এসে আমরা তো সে সময় অনেক সময় টেনশনে ঘুমাতে পারতাম না, যে ভুল লিখে এলাম কিনা, বা ওই নামটা বাদ দিলাম কিনা, বা নেতার যে বক্তব্যটা দিলাম সেই লাইনটা ঠিক ছিল কিনা, এইসব টেনশন হতো। এবং এইসব টেনশনের কারণে নানা রকম রোগশোক হয়, ঠিকমতো খাওয়া দাওয়ার টাইমও পায় না। ধরেন এই যে ক্যান্সার, জন্ডিস, হার্ট রোগ, এসব সাংবাদিকদের মধ্যে আছে। তো সেখানে শেখ হাসিনা নিজেও বুঝতেন, এগুলি ফিল করতেন, এবং তিনি পরবর্তীতে আরেকটা কল্যাণ তহবিল করে নিজে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটা তহবিল গঠন করে দিলেন, সেখানে দেওয়া হতো। কিন্তু তিনি পরে ভাবলেন যে না, একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিত, এবং তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে গড়ে তুললেন, এবং 2014 সালে পার্লামেন্টে আইনটি পাস হয়েছিল। তো গত 6 বছরে যারা দায়িত্বে ছিলেন তারা কেউ এটার অর্গানোগ্রামটা তৈরি করেননি, যার ফলে এই কল্যাণ ট্রাস্টের আসলে কোনো লোকবল নেই। মাননীয় তথ্যমন্ত্রী চেয়ারম্যান, সচিব মহোদয় ভাইস চেয়ারম্যান, আমি এমডি, আর আমার সাথে একজন এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন আছেন যিনি এই সদস্য সচিব হিসেবে কাজ করেন, আর এখানে আমি পিআইবির কম্পিউটারম্যান বা অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করি। এই কয়েকজনেই গুটি কয়েক লোকের। এর বাইরে ট্রাস্টি বোর্ডে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, বিউপির প্রেসিডেন্ট সেক্রেটারি, সরকার নিয়োজিত একজন সম্পাদক, এবং তথ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের 2জন কর্মকর্তা, এবং এর বাইরে পিআইডি এইসব আছেন। তো এই ট্রাস্টি বোর্ডের আন্ডারে এটা চলছে। তো এটা ওই যে সাংবাদিক যারা অসুস্থ হচ্ছেন, চিকিৎসা করছেন, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই পর্যন্ত প্রায় 20 কোটি টাকার মতো আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সারা দেশের সাংবাদিকদের, এবং সেটা মোটামুটি অনেক সাংবাদিক কিন্তু উপকৃত হয়েছেন। এবার করোনাকালে তো সাংবাদিকদের প্রায় 64 জেলায় 3350 জন সাংবাদিককে 10,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে, এবং আমাদের সাংবাদিকদের তো জ্ঞানের পরিধিটা বাড়েনি বলে তারা বলছে কি প্রণোদনা দেন। এখন 72,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন গার্মেন্টস শ্রমিক, নার্স, হ্যাঁ, পুলিশ, এদেরকে দিয়েছেন, আমাদের দিবে না কেন? আমাদের সাংবাদিকদের শিক্ষার মানটা এমন যে প্রণোদনার অর্থটাও বোঝে না। প্রণোদনার ব্যাপারটা হচ্ছে রিফান্ডেবল। সরকার যে ইন্ডাস্ট্রি মালিকদের জন্য যে প্রণোদনা দিয়েছেন, সেখানে সংবাদপত্র মালিকরাও প্রণোদনা নিতে পারে, এবং সে প্রণোদনাটা হচ্ছে যে ফেরত দিতে হবে। এটার ইন্টারেস্ট 9% না 2%, অর্থাৎ সরকার ইন্টারেস্টটা কমিয়ে দিয়েছে 2%, কিন্তু ফেরত দিতে হবে। ফেরত তো দিতেই হবে। এখন সাংবাদিকরা আমাকে ফোন করলে আমাদের প্রণোদনা দেন, আমি আপনার কি মর্টগেজ দেওয়ার মতো জমি আছে? দিতে হবে কেন? আমি তাহলে প্রণোদনা নিতে হলে তো মর্টগেজ দিতে হবে আপনাকে, তো এটা তো নিতে পারে আপনার মালিক। আপনি মালিককে বলেন যে আপনি প্রণোদনা, তো অধিকাংশ মালিকই ওই লাইনে যায় না, কারণ অধিকাংশ মালিকই ঋণ খেলাপি, যার ফলে তারা এই প্রণোদনা নেয়নি। এবং অবাক কাণ্ড, এই করোনাকালে মালিকরা তাদের সাংবাদিকদেরকে
একটা মাস্ক পর্যন্ত দেয়নি, আর্থিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। অথচ মালিকরা কিন্তু বকেয়া বিজ্ঞাপনের 100 কোটি টাকা ও সব মালিকরা পেয়েছে, কিন্তু স্বীকার করে নাই, করলে তো বেতন দিতে হবে, এবং আপনার বিজ্ঞাপনের রেটও বাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে একটা মালিকরা একটা সিন্ডিকেট হয়ে এই এডিটর্স গিল্ডস, নোয়াব, সংবাদপত্র পরিষদ ইত্যাকার সংগঠনগুলো একটা শোষণের হাতিয়ার তৈরি করেছে এবার। এবং আমরা 3,25,00,000 টাকা দিয়েছি, এবং আপনার রংপুরেও দিয়েছি 73 জনকে। এবং এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন করোনা কবে শেষ হবে জানি না, এটা চলমান, অতএব আমরা সামনে হয়তো আরো দেবো, আরো অনেকে বাকি রয়েছে পাবে। এটা তো চলবে, চলমান। এটা কি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো আসলে এই সাংবাদিকতা প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হচ্ছে, এবং সেটা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা আশা করি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আমার কাজটা ভলান্টারি কাজ। জি, আমরা আশা করব যে আপনার যে আগ্রহ বা আপনার যে ত্যাগ বা চেষ্টা, ওখানে পিআইবিতে আমাকে আরো একটা দায়িত্ব পালন করতে, সেটা হচ্ছে প্রিন্সিপালের দায়িত্ব। আমার এখানে জার্নালিজমের উপর ডিপ্লোমা কোর্স রয়েছে এবং মাস্টার্স কোর্স চালু হয়েছে, ফার্স্ট ইয়ার গিয়েছে, এবার সেকেন্ড ইয়ার হবে, সেটা প্রিন্সিপালের দায়িত্ব আমাকে পালন করতে হয়, একাডেমিক দিকটাও দেখতে হয় আর কি। তাছাড়া আমার এখানে প্রশিক্ষণ আছে, যে প্রশিক্ষণের কাজে আমি আসছি, তার বাইরে আমার প্রকাশনা আছে, আমার এখান থেকে নিরীক্ষা বেরোয়, সাময়িকী আর বই প্রকাশনা হয়, তার বাইরে গবেষণা সেল আছে, আপনার পেপার কাটিং আছে। আপনি যদি পেপার কাটিং ওইগুলি চান, একটা ওখান থেকে আপনি আমাদের কাছ থেকে পেপার কাটিংও পেতে পারেন, নানা রকমই আছে। আর সমস্যাটা হচ্ছে যে পিআইবি তৈরি হয়েছে 86 সালে গিয়ে পুষ্ট হয়েছে, কিন্তু তার আগের পত্রপত্রিকা এগুলো আমাদের কাছে নেই। কিন্তু অনেকে মনে করে যে আমার কাছে বোধহয় 47 সাল থেকে পত্রিকা রয়েছে, আসলে তার নেই। আর এগুলি প্রিজার্ভ করা খুব কঠিন, উইপোকা ধরে যায়। তখন আমরা এগুলিকে স্ক্যান করে ফেলতে চাচ্ছি আর কি, নাহলে এগুলি ভবিষ্যতে রক্ষা করা যাবে না। আর পত্রিকা তো জানেন পাতা ভেঙে যায়, হলুদ হয়ে যায়, এগুলি ধুলি বালু না পেলে, ওয়েদার যদি খারাপ হয় এগুলি নষ্ট হয়ে যায়, ড্যাম পড়লে ড্যাম হয়ে যায়। আসলে পিএবির যে ইতিহাস, এটা তো বঙ্গবন্ধু সেই 74-এ শুরু করেছিলেন, হ্যাঁ, এবং তারপরে এটি একটা রেজুলেশন হয়েছিল আসলে পরবর্তী সময়। কিন্তু আর দেখেন দীর্ঘ পথ পরিক্রমায় 2018 সালে কিন্তু জাতীয় সংসদে সেটা পাস হয়েছে এবং 24শে জুলাই সেটা গেজেট হয়েছে। এতদিন ধরে কিন্তু এটা নিয়ে কোনো কাজ হয়নি, কারণ এটা নিয়ে এবং বঙ্গবন্ধু তখন একটা নামকরণ করেছিলেন বোধহয় ন্যাশনাল প্রেস ইনস্টিটিউট। না, এটা তো তখন ছিলেন, হ্যাঁ, কিন্তু এটা আগে নাম ছিল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। এটাকে এই আইনে করা হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিএবি, অবশব্দটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি একটু আসতে চাই, আপনার তো অর্জন অনেক, তার মধ্যে থেকে অনেক কিনা জানি না, আমরা শ্রম দেই, এটা হ্যাঁ, আপনি শ্রম দিচ্ছেন, শ্রম তো দিতেই হবে, কারণ স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা তো আমাদের জন্য, আমরা যারা বিবেকানন্দ কিন্তু অনেকগুলি কথা বলেছেন, কর্মযোগ, কর্মের মধ্যে দিয়ে মানুষ তার নিজেকে স্থায়ী করতে পারে, অস্থায়ী করতে পারে, কাজের ভিতর দিয়ে মানুষকে কিন্তু পরিশুদ্ধ হতে হয়, এবং যত কাজ করবে ততই মানুষ বিকশিত হবে এবং পরিশুদ্ধ হবে। আমি মনে করি বিবেকানন্দ এই জায়গাগুলিতে অনেকগুলি ভালো ভালো দিক চিহ্ন নির্দেশ করে দিয়ে গেছেন। ইভেন রামমোহন রায়ের লেখাতে দেখুন, এই যে কর্মের কথা আসছে, কাজ মানুষকে এগিয়ে দেয়। আমাদের অমর্ত্য সেনও কাজের কথাই বলেছেন, এবং বঙ্গবন্ধু বলছেন কাজ করো তোমরা, শিক্ষিত লোককে বলছে সাধারণ কৃষকের সাথে কাজ করতে হবে। অতএব আমি মনে করি কাজ করাটা একটা মানুষ হিসেবে, একটা সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কাজের কোনো বিকল্প নেই, এবং প্রত্যেকটি জায়গায় শ্রম দিতে হবে। চিন্তা চেতনায় পরিশুদ্ধ থাকাটা হচ্ছে একটা সম্পূর্ণ মানবের কাজ। আমরা সেই সম্পূর্ণ মানব নিজেরা হতে না পারি, তৈরি করার চেষ্টাটা করি। হ্যাঁ, এটা বাস্তবতা যে আমার ভিতরে যে মেধাটুকু আছে আমি সেটা দিয়ে যাব সমাজকে, যাতে সমাজ আলোকিত হয়, আলোড়িত হয়, সমাজ এগিয়ে যায়, উন্নত হয়। তো আমি যে প্রসঙ্গে আসলে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি এবার 21শে পদকে ভূষিত হয়েছেন। এই যে একটি পদক আপনি পেলেন এবং আপনার কর্মের একটা স্বীকৃতির একটি অংশ হচ্ছে এই পদকটি, যেটি আমাদের জাতীয় জীবনের একটি উল্লেখযোগ্য পদক। সেই ব্যাপারে আপনার অনুভবের কথা একটু জানতে চাচ্ছি। অনুভব হচ্ছে, আমরা তো কাজ করি পদকের জন্য, কোনো কাজ করি না। আমরা মনে করি না যে ওই কাজটি করলে পদক পাওয়া যাবে, এই জন্য কাজ করা। আসলে সেই কাজটা আমরা করি না। আমরা মনে করি যে কাজগুলো আমার নিরন্তর করে যেতে হবে, আমরা বিবেক দ্বারা তাড়িত হই। আমরা মনে করি যে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে, কারণ মানুষ হিসেবে আমি একটা সামাজিক মানুষ। অতএব সমাজের প্রতি দায়বদ্ধতাটা আমার এমন যে সমাজকে বিচ্ছিন্ন হয়ে কিছু করা যাবে না, সমাজের মধ্যে থাকতে হবে। এবং আমি যে পদকটি পেয়েছি সেটা হচ্ছে সাংবাদিকতায়। আমার সাংবাদিকতা এতদিন যে কাজ করেছি তার সামগ্রিক একটা অ্যাচিভমেন্টটা হচ্ছে এই পদক। তো পদকের প্রতি আমার এরকম আগ্রহ কখনোই ছিল না, এই কারণে যে পদক পাওয়া, পুরস্কার পাওয়া মানে আপনার দায়িত্ব শেষ, এবার আপনি বিদায় নেন। পদক মানে আপনার সমস্ত কর্মের একটা স্বীকৃতি হয়েছে, আর দরকার নেই। তো আমাদের দেশে দেখা গেছে যারা পদক পুরস্কার পায় পরে তারা কিন্তু হারিয়ে যায়। আপনি বাংলার যদি প্রচুর
পদক বাংলাদেশ পুরস্কার পেয়েছে, কজনের নাম মনে রেখে না, কিন্তু বোধহয় আমি একটু আপত্তি করবো আপনার এই জায়গাটা, সেটা হচ্ছে যে পদক প্রাপ্তি কিন্তু আমরা বলি দায়িত্বটা আরো বাড়িয়ে দেয়, দায়িত্ব শেষ করে দেয় না। না, পদক সব ক্ষেত্রে দায়িত্ব বাড়িয়ে দিতে আমরা উদাহরণ খুব কম দেখেছি। না, কিন্তু এটা বাড়িয়ে দেয় আমরা মনে করি। মনে করি হ্যাঁ, আমি যখন পদক পেয়েছি আমি মনে করি আমার দায়িত্বটা অবশ্যই বেড়েছে। অবশ্যই, হ্যাঁ। কিন্তু আসলে বাস্তবে দেখা যায় যে আপনি পুরস্কার পেয়ে গেছেন অথবা আপনার তো এখানেই সমাপ্তি। হ্যাঁ, কিন্তু সেই লোকগুলি যে ওই নিজেকে অতিক্রম করা, রবীন্দ্রনাথ বলেছেন, শেখ মুজিবও দেখিয়েছেন জীবনে যে প্রতি মুহূর্তে নিজেকে অতিক্রম করতে হয়, অবশ্যই ভেঙে চুরে বেরিয়ে আসতে হয়। আপনি অসমাপ্ত আত্মজীবনী পড়ুন, দেখবেন যে প্রতি মুহূর্তে শেখ মুজিব নিজেকে অতিক্রম করেছেন এবং একটা ধারাবাহিকতা আছে। আপনি পড়লে বুঝবেন যে ধারাবাহিকভাবে এসেছে। রবীন্দ্রনাথের জীবনীও দেখুন, প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথ নিজেকে অতিক্রম করেছে। রবীন্দ্রনাথ নানাভাবে, নানা ভাষায়, সঙ্গীতে, সাহিত্যে, শিল্পে, ছবি আঁকায় নানাভাবে নিজেকে বিকশিত করেছেন, মানে নিজেকে ভালো আরো ভালো আরো ভালো এই জায়গাটাতে যাওয়ার একটা প্রয়াস। শিক্ষা বিস্তারেও এগিয়ে এসেছিলেন, অর্থাৎ নিজেকে অতিক্রম করা। মানুষ হিসেবে প্রথম কাজ হচ্ছে আপনার নিজেকে অতিক্রম করে বেরিয়ে আসা। শিক্ষা বিস্তার কারণ নাহলে তো মানুষ হিসেবে আপনি বনসাই হয়ে যাবেন। ওই যে একবার স্থির হয়ে গেছেন, বনসাই কিন্তু কোনো বৃক্ষ নয়, এটা বামন, এবং এটার বিকশিত হয় না। তো বনসাই হয়ে থেকে তো লাভ নেই, আপনাকে বৃক্ষ হতে হবে। বট বৃক্ষের আপনি না হতে পারেন, বট বৃক্ষের ছায়াটুকু তো অন্তত দিতে পারেন, আপনি সে জায়গায় আপনাকে যেতে হবে একজন মানুষ হিসেবে। আমি মনে করি মানুষ হিসেবে অনেকগুলি কর্তব্য এবং দায়িত্ববোধ রয়েছে যেগুলোকে নিয়ে এগিয়ে যাওয়াটাই সঙ্গত। আপনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তিনি কিন্তু আমাদের সমাজ উন্নয়নের জন্য কাজ করেছেন, কৃষকদের উন্নয়নে কাজ করেছেন, এবং তার নোবেলের টাকাটা দিয়েছেন প্রতিশোরে উনি কৃষি ব্যাংক করলেন, এবং সেখানে টাকা দিয়ে এবং সেখানে কৃষকদের তিনি লোনও দিলেন, টাকাও দিলেন, একটি টাকা ফেরত পাননি। এবং দেখেন এই নাটোরের লোকরা কি করলো, রবীন্দ্রনাথ নাটোরে একটা কূপ স্থাপনের জন্য গ্রামবাসীকে বললেন যে আপনারা সহায়তা করেন, আপনারা কিছু আর্থিক অনুদান দেন, আমিও দিয়ে একটা কুয়া তৈরি করি। নাটোরের লোকরা বললো আমরা টাকা দিয়ে আর আপনি সেই কুয়ার পুণ্য অর্জন করবেন, এটা হবার নয়। এবং নাটোরের লোকরা কিন্তু সেটা করতে দেয়নি। উনি একটা স্কুলও করেছিলেন, কালীগ্রাম স্কুল, সেগুলো করেনি। তাকে সেন্ট মনে করতো, প্রফেট মনে করেছে লোকজন, বিদেশিরও সেন্ট মনে করেছে। কিন্তু রবীন্দ্রনাথ একটা প্রাণবন্ত মানুষ ছিলেন, জলজন্ত মানুষ ছিলেন, জীবিত রক্তমাংসের মানুষ ছিলেন, এবং তিনি তার মানুষের জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক কিছু করেছেন। এই শিলাইদহে বলুন, আপনার এই সাজাদপুরে বলুন, পাতিশ্বরে বলুন। প্রতিশ্বরে তো রবীন্দ্রনাথ কী করেছেন সে তো অন্নদা শঙ্কর রায় এলাকাতেই পাই, কারণ অন্নদা তখন ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং রবীন্দ্রনাথের এই যে ব্যাংক তৈরি করা এবং সমবায় সমিতির প্রবক্তা করেছেন, তিনি ইন্স্যুরেন্স কোম্পানিও করেছেন, আমরা তো সেগুলি দেখি। এবং রবীন্দ্রনাথের যে কাজটি করেছেন, শিক্ষার জন্য তো তাকে ভিক্ষাবৃত্তিও করতে হয়েছে। আমি যদি বলি, তাকে টাকা সংগ্রহ করতে হয়েছে, বক্তৃতা দিতে হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ শান্তিনিকেতন আর্থিক সংস্থানের জন্য। এবং সবাই বলে রবীন্দ্রনাথ জমিদার ছিলেন, আসলে রবীন্দ্রনাথ জমিদার ছিলেন না। পিতার জমিদারিতে তিনি মাসোয়ারা পেতেন, এবং এখানে মাসোয়ারা পেতেন। এই শিলাইদহের মাসোয়ারাটা ছিল রবীন্দ্রনাথ, তার বড় ভাই দ্বিজেন্দ্রনাথের ছেলে, এই তার ছেলে সুরেন্দ্রনাথ, এবং তার বোন ছিল একজন বর্ণকুমারী দেবী। এবং মজার কাহিনী আছে, এই কালীগ্রাম এবং সাজাদপুরের যে আর শিলাইদহের যে জমিদারি, এখানে রবীন্দ্রনাথ, তার ভাইপো সুরেন্দ্রনাথ এবং বোন বর্ণকুমারী দেবী। রবীন্দ্রনাথের বোনের মধ্যে বর্ণকুমারী দেবীর কোনো গুণপনা ছিল বলে শুনি নাই, দেখি না, তার কোনো কাজ দেখি নাই, এবং তাকে বিয়ে দেওয়া হয়েছিল সেই লেভেলে। এই বর্ণকুমারীর টাকাটা মাসিক 100 টাকা করে যে মাসোয়ারা, সেটা এই ভাই বাতিজা মিলে দেয়নি বলে সে কিন্তু মামলাও করেছিল কালীগ্রামের। এগুলি নিয়ে অনেক কাহিনী আছে, অনেক কাহিনী। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আধুনিক যে কৃষি ব্যবস্থা, তার নিজের ছেলেকে শিল্প সাহিত্য প্রশিক্ষণ না দিয়ে তিনি পাঠালেন কোথায়, ইলিনীয় বিশ্ববিদ্যালয়ে কৃষি শেখার জন্য। এবং নিজের ছেলে নয়, এবং তার বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারের ছেলে সন্তোষ মজুমদারকেও পাঠালেন ওখানে। এমনকি তার যে মেয়ের জামাই বরিশালের নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সে বিয়ে করেছিল শ্বশুরবাড়ির টাকায়, ব্যারিস্টারি পড়বে লন্ডনে, সেজন্য ঠাকুর বাড়িতে বিয়ে করলো। এবং রবীন্দ্রনাথ তাকে ওই ব্যারিস্টারি নয়, তাকেও কৃষি পড়তে পাঠিয়েছিলেন। এবং সে সম্পর্কটি জামাই শ্বশুরের যে চিঠি পড়লে দেখবেন যে কি কঠিন সম্পর্ক ছিল। এগুলি নিয়ে অনেক অধ্যায়। আসলে আমি একটু আসি, আপনার এখন এই যে গ্রন্থ আপনি লিখেছেন, কিছু কিছু প্রকাশিত হয়েছে। আপনি যেমন লিখেছেন দেশ তার হারায় গৌরব, একটি কবিতার বই। এই বইটি আমি উৎসর্গ করেছিলাম 71-এর 7ই মার্চের রেসকোর্স ময়দানে নেতা জনতার মিলিত মহেন্দ্র ক্ষণকে। এই বইটি ছিল এই যে বঙ্গবন্ধুর যে দেশ, সেই দেশটা যখন গৌরব হারাই ফেললো, তখন এই বইটি কবিতার বই করেছিলাম।
এবং এটি প্রস্তুত করে দিয়েছিলেন কাইয়ুম চৌধুরী। কাইয়ুম চৌধুরী একটা অঙ্গুলি এঁকেছিলেন, অজস্র মাথা দিয়ে বললাম যাও তোমার আঙ্গুল এঁকে দিলাম। তারপরে আর কিছু কিছু কাজ করছি বই ছাপার ব্যাপারে। গ্রিমস ফেয়ারি টেলস ছিল বাংলা একাডেমি থেকে। এই গ্রিম ফেয়ারি টেলস আপনি জানেন, দুই ভাইয়ের এইসব লেখাগুলো, এগুলো কিশোর সংস্করণ করেছিল, তখন মঞ্জুরে মালা ছিল একাডেমি পরিচালক, তিনি উদ্যোগ নিয়েছিলেন, আমাকে বইটা লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরে আমি যে বড় কাজটা করেছিল আবুল হাসানের অগ্রন্থিত কবিতাগুলো, এগুলো আমার ব্যক্তিগত সংগ্রহে প্রচুর কবিতা ছিল। আর আপনি জানেন আমাদের সময় প্রচুর 21শে সংকলন বেরোতো, সেই সংকলনগুলোতে প্রচুর লেখা থাকতো এবং 21শে সংকলনের মধ্যে দিয়ে লেখক বেরিয়ে আসতেন। তো প্রচুর সংগ্রহ থাকার কারণে আমি আর আমার বন্ধু ফখরুল ইসলাম রচিত দুজনে, আমার বাড়ির চিলেকোঠা, আমি চিলেকোঠায় থাকি, সে চিলেকোঠায় বসে বসে এগুলো আমরা সব উদ্ধার করেছি। তারপরে বিভিন্ন লাইব্রেরিতে গিয়েছি, পাঠাগারতে বের করেছি, অনেকের ব্যক্তিগত সংগ্রহ থেকে জোগাড় করেছি, আবার অনেকে দেয়নি, দু একজন কবি নিজের নামে ছেপেছে। তো সেগুলি মোটামুটি করেছিলাম এবং তার গল্পগুলি সংগ্রহ করেছিলাম। এগুলি পরে আর আমি করতে পারিনি, আমি আমার অনুজ ছিল তারিক সুজাত, তাকে দিয়েছিলাম, তারা করেছে আর কি। তবু আপনার উদ্যোগটা ছিল? উদ্যোগ আছে, এখন আছে। তো যে মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে, এই বইটি সম্পর্কে আপনার এটা ছাত্রলীগের একটি প্রকাশিত সংকলন। স্লোগানটি আমরাই তৈরি করেছিলাম, আমরা ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে এই স্লোগানটা লিখতাম, ওগুলি করেছি। এরপরে আরও করেছি স্বদেশ অন্বেষা, অনিরুদ্ধ অতিক্রম, তারপরে আওয়ামী লীগের করেছি আমি তোমাদেরই লোক, ইত্যাদি নানা সংকলনের কাজ করতে হয়েছে। ডাকসু থেকে অনেকগুলি প্রকাশনা করেছি। এখন তো পিআইবি থেকে আমরা অনেক প্রকাশনাই করি, নিজেরাই করি। হয়তো অনেক লেখা জমে গেছে যেগুলি বই করা দরকার, কিন্তু আসলে ওই আমার হচ্ছে যে একটা লেখার পরে ওটার দিকে পিছনে ফিরে তাকাতে ইচ্ছে করে না, মনে আর একটা নতুন লেখা নতুন কিছু যায়, যে কারণে অনেক পুরনো লেখায় জমে পড়ে আছে। তো এখন একটু আবারও সংবাদপত্রের বিষয়ে আমি আসতে চাই। আসলে এখন তো সংবাদপত্র অনেক দূর এগিয়ে গেছে। সংবাদপত্র বলতে শুধু সংবাদ নির্ভর এটা কিন্তু নয়। না, সংবাদপত্র বলা যায় না, গণমাধ্যম বলতে পারি আমরা। যেমন ধরেন মানে প্রিন্ট মিডিয়ার অবস্থা খুব খারাপ, কারণ পাঠক পড়ে না, করোনার কারণে ঘরে ঘরে পত্রিকা রাখাটা বন্ধ হয়ে গেছে। গৃহবাসী যে পাঠকরা ছিল তারা আর নেই, দে আর ডেড। এবং তারা আর পত্রিকায় ফিরে আসবে কিনা আমি ডাউট, সন্দেহ করছি, কারণ এর মধ্যে বিবর্তন হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। এখন ভিজুয়াল মিডিয়া এসে গেছে। আমরা আশা করি যে আপনার এই সন্দেহটা, প্রিন্ট মিডিয়া, অনলাইন এবং ভিজুয়াল তিনটি মিলেই কিন্তু একটা নিউ মিডিয়া তৈরি হয়েছে। জি জি জি। না, তবে আমি যে বলছি যে আপনার এই সন্দেহ যথার্থ না হোক, আমরা চাই যে মানুষ আবার ফিরে আসুক সংবাদপত্রে, মানুষ আবার পত্রিকা পড়ুক, এটা আমরা সবসময় চাই। পত্রিকা পড়ুক, আমি চাই, কিন্তু কথা হচ্ছে সময়ের সাথে সাথে প্রযুক্তির সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে। ওই প্রসঙ্গে আমরা হ্যান্ড কম্পোজ ছিল, সিসার টাইপ দিয়ে কম্পোজ করতাম, যেটা আমরা দেখেছি, এখন আর দরকার পড়ে না। এখন নিজেরাই কম্পোজ করে নিজেরাই লেখে। ট্রেডেল মেশিন, এখন ট্রেডেল মেশিন। আগে টেলিফোন করতে হতো অথবা টেলিগ্রামে নিউজ পাঠাতে হতো, এখন মোবাইলের সাথে সাথে কিছু না, সাথে সাথে দেওয়া হচ্ছে। প্রযুক্তি সহজ হয়ে যাচ্ছে, বিশ্ব এখন একটা হাতের মুঠে চলে এসছে। আমেরিকায় কি হচ্ছে সে খবর পড়ার জন্য আমাদের 3 দিন অপেক্ষা করতে হতো, কারণ রয়টার পাঠাতো, ঢাকায় আসতো, অনুবাদ হতো, পত্রিকা। এই রংপুরে আমি 69 সালে পত্রিকা পেতাম সন্ধ্যা 7টার দিকে, তাই আসতো। একদিন পরে আসতো আমাদের? না, একদিন পরে আসতো না, ওই দিন সন্ধ্যায় পেতাম আমরা। কিন্তু আমরা আবার দেখেছি একদিন পরে, যেটা ডাকে আসতো, ডাকে না, ওই বাসেই আসতো, না। আমার প্রশ্ন একটা জায়গায় হচ্ছে, দুটো প্রশ্ন আমি একটু করতে চাই, আপনার কাছে জানতে চাই যে যেটা আমি বলছিলাম যে এখন তো সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য, নাচ, গান, তারপরে সিনেমা, অর্থনীতি, আইন, আদালত, পরিবেশ, রাজনীতি, শিশু, নারী, উন্নয়ন, সব বিষয় কিন্তু এখন পত্রিকা ধারণ করে, যেটা আপনি বলছেন গণমাধ্যম ধারণ করে। তখন আমার এই যে বিষয়টি যেটি জানবার, এই যে শ্রেণীগত একটা পার্থক্য, অর্থাৎ একটার থেকে আরেকটা একটু আলাদা হয়ে যাচ্ছে, তো এখন এটা তো সবাই লিখতে পারে না। তো এই ক্ষেত্রে কি পিআইবি কোনো ব্যবস্থা নেবে যে আলাদা আলাদা করে প্রশিক্ষণ দিয়ে এই জায়গাগুলোকে আরেকটু দক্ষ করা, সাংবাদিকদের উন্নত করা? আমাদের কাছে বেসিক্যালি সাংবাদিকদের প্রশিক্ষণ করা। এবং আপনি হয়তো অবগত আছেন, গত 2018 সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে পিআইবিকে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং শিক্ষার মান বাড়ানোর উল্লেখ রয়েছে, এবং সেটা এখন সরকারের অঙ্গীকারের পার্ট, এবং সে জায়গায় আমরা কাজ করছি। আমরা মনে করি যে সময়ের সাথে সাথে যে নিউ নর্মাল যে ওয়ার্ল্ড আসছে এখন, সেটার সাথে আমাদের সঙ্গতি রাখতে হবে, এবং প্রযুক্তির যে বিকাশ করছে, ডিজিটালাইজেশনের যে বিকাশ করছে, সেটার সাথে আমাদের সাংবাদিকদেরকে এগিয়ে নিয়ে আসা, আমরা সেটাই করি। প্রতিটা শ্রেণী ধরে 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 তাদের প্রশিক্ষণ দেওয়ার প্রসঙ্গ। যেহেতু আমাদের প্রতিতে উপজেলা পর্যায়ে সাংবাদিকতা ছিল না, এখন উপজেলা পর্যায়ে সাংবাদিক হয়েছে, আমরা তৃণমূল সাংবাদিকদেরও বৃত্তিটাকে তৈরি করার জন্য আমরা তাদেরও প্রশিক্ষণ দিই। আবার আমরা ডাটা সাংবাদিকতা নিয়েও প্রশিক্ষণ দিই, অর্থনীতি সাংবাদিকতা প্রশিক্ষণ দিই, বিষয়ভিত্তিক প্রশিক্ষণগুলো আমাদের চলে, এগুলো আমরা দিচ্ছি। কারণ পিআইবির কাজটা হচ্ছে সাংবাদিকদের বিল্ড আপ করা,
যেটা বিশ্বের আর কোথাও নাই। বিশ্বের সরকারি অর্থে বেসরকারি সাংবাদিকদের কোথাও প্রশিক্ষণ দেওয়া হয় না। কলকাতা প্রেস ক্লাব আমাদের কাছে সাহায্য চেয়েছে এই ব্যাপারে, তারা করতে চায়। ইন্ডিয়াতে আপনার পিআইবি প্রেস ইনস্টিটিউট রয়েছে এবং সেটার মাধ্যমে যে 2টো পত্রিকার সম্পাদক চালায় এবং সেগুলি হচ্ছে বেসিক্যালি আপনার সেমিনার করে। কোনো সাংবাদিক প্রশিক্ষণ হয় না কলকাতায়, নাই, ভারত সেভাবে প্রশিক্ষণ নেই। একাডেমিক কোর্স যারা করে আসে তারাই। তো এখানে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে, কারণ আমার দেশের সাংবাদিকতা সেভাবে বিকশিত হয় নাই। 47 সালে যখন দেশ ভাগ হয় তখন এখানে কোনো পত্রিকা ছিল না। আজাদ 2 বছর পরে এখানে আসছে, তারপরে এই সাংবাদিকতার বিকাশ ঘটেছে এবং হাঁটি হাঁটি পাপা করে এসেছে। এখন তো অজস্র সংবাদপত্র, অজস্র গণমাধ্যম হয়েছে, সবগুলির অত উপযোগিতা নেই, আবার কোনো কোনটার উপযোগিতা রয়েছে। এগুলি সময়ের বিবর্তন থাকবে, হারিয়ে যাবে, সবই হবে। তো এই বিষয়টি আপনি আশাবাদী কথা বলছিলেন আমাদেরকে। এখন আমি যেটা জানতে চাচ্ছি যে প্রেস ইনস্টিটিউট কাজ করছে, এই যে আপনি বললেন প্রশিক্ষণ, আপনারা মাস্টার্স দিচ্ছেন, আপনারা ডিপ্লোমা দিচ্ছেন, এডুকেশনটা, কিন্তু আমরা মনে করি যে এখনো কিন্তু সেই প্রচারটা খুব ব্যাপক নয়। ধরেন আমাদের রংপুরের ছেলেমেয়েরা যদি ভর্তি হতে চায়, আমাদের কি পদ্ধতিতে ভর্তি হবে? আমরা তাদের জন্য ই লার্নিং কোর্স চালু করেছি, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য, যারা ঢাকায় পড়তে পারবে না। আমরা তাদের ই লার্নিং কোর্স চালু করেছি, বছরের যে কোনো সময় সে কোর্স ইন করতে পারে। সেখানে নানা বিষয় আমাদের দেওয়া আছে এবং সেগুলি তারা পড়তে পারে। আমরা বেসিক্যালি আমাদের হচ্ছে যে ধারণা তৈরি করে দেওয়া, যাতে সে আরও পড়ে এই বিষয়গুলি। তার যার আমরা একটা সেট আপ গেট আপ দিয়ে দিচ্ছি, যার এই বিষয়ে আগ্রহ আছে সে আরও বেশি পড়বে, আরও বেশি জানার চেষ্টা করবে। কিন্তু প্রাথমিক ভিত্তিটা আমরা তৈরি করে দিচ্ছি। তার মধ্যে থেকে অনেকে বেরিয়ে আসে, অনেকে জানতে চায়। আবার আমরা যে ডিপ্লোমা মাস্টার্স কোর্স করছি সেখানে সবাই যে সাংবাদিক তা নয়, সাংবাদিক নয়, অন্যান্য পেশার লোকরা আছে, তারা এই বিষয়গুলি জানতে চায়, পড়তে চায়, জানতে চায়। এটা কি অনলাইনে না সরাসরি? না, সরাসরি যেটা আছে ডিপ্লোমা মাস্টার্স কোর্স। এদের যোগ্যতাটা কি হবে? ভর্তি হওয়ার যোগ্যতা অন্তত ইন্টারমিডিয়েট পাস তো হচ্ছেই যারা ডিপ্লোমা পড়বে, আর যারা ডিপ্লোমা পাস করছে তারা মাস্টার্স। এটা কি কোনো বয়স নির্ধারিত আছে? না, বয়স কোনো নির্ধারিত নেই, যে কোনো বয়সে, যে কোনো বয়সে পড়ছে। তো আমাদের এখানে অনেকেই পড়ছে। আচ্ছা, অনেকে আছে আয়কর বিভাগে চাকরি করে, কেউ আইনজীবী, কেউ বিভিন্ন পেশা আছে, তারা পড়ছে। কারণ তারা কত অনেকের জানার আগ্রহ আছে, ইচ্ছা আছে, হয়তো পড়ছে এটা। হ্যাঁ, এটা তারা জানতে পারলে আরো হয়তো অনেকে যুক্ত হবে সেটার সাথে। অনেক সাংবাদিক, চাকরিরত সাংবাদিক আছে যারা পড়াশোনা করে, যারা হয়তো সাংবাদিকতা বিভাগে পাশ করে আসেনি, মনে করে যে এই বিষয়গুলো একটু পড়াশোনা করা দরকার, জানা দরকার এবং জানলে সমৃদ্ধ হবে, এই কারণে তো পড়ে আর কি। আচ্ছা, আমরা বিভিন্ন সময় শঙ্কা প্রকাশ করি, আপনিও মাঝে মধ্যে বলছিলেন আজকে, যে আমাদের এই যে সাংবাদিক যারা আছে তাদের জীবন মানের খুব একটা উন্নয়ন হচ্ছে না, তারা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই বিষয়টা আপনি কি বলবেন? না, জীবন মানের উন্নয়ন আমি বললাম তো, যে শ্রম আইনে যখন সাংবাদিককে ঢুকিয়ে দেওয়া হলো, তারপর তার জীবনমান নেমে গেল, তার বেতন কাঠামো ধ্বংস হয়ে গেল, মর্যাদাটা হ্রাস পেল। এবং যে হারে আপনার এবং বাংলাদেশের সবচেয়ে একটি পদ আছে, যে পদ পেতে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা রাখে না, পয়সা থাকলে হয়, সম্পাদক পদ। সম্পাদক পদটা এত মর্যাদাশীল ছিল, এটাকে এখন নয়রো করেছে। আজকে যে আমরা যে কোর্স করলাম, এই যে রংপুর বিভাগের যে বিভিন্ন জেলা থেকে যে সম্পাদকরা আসলাম, তাদের অনেকে বলছে আমরা কিন্তু সাংবাদিক না, আমরা সাংবাদিকতা করে আসিনি, আমাদের পয়সা আছে, আমরা মালিক হয়েছি, মালিক হিসেবে সম্পাদক। তো এই পদটাকে হাও করে দেওয়া হয়েছে। অথচ সংবাদপত্রের সবচেয়ে বড় পদটাই এবং লক্ষণীয় পদ হচ্ছে সম্পাদক। সেই জায়গাটাই হচ্ছে মালিক সম্পাদক, যে গমূর্খ সেও সম্পাদক। অর্থাৎ পয়সা থাকলে সম্পাদক হওয়া যায়, বাংলাদেশে একটা মাত্র জায়গা, যে কারণে বিকশিত হওয়ার ক্ষেত্রগুলি এই কারণে সংকুচিত হয়েছে। এখানে পেশাদার সম্পাদক খুব হাতে গোনা কয়েকজন, আর না হলে মালিকরাই সম্পাদক, তারাই যেভাবে চালায় সেভাবেই চলে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি চিন্তা করছেন? এই অবস্থা থেকে বেরিয়ে আমি কোনো চিন্তাই করছি না। আমি মনে করি এগুলি বিবর্তনে চলে যাবে, কারণ এনে চিন্তা করে সময় নষ্ট করার দরকার নেই। কারণ সাংবাদিকরা এটাকে আপনি সময়ের হাতে ছেড়ে দিচ্ছেন, সময় হাতে না, তাদের বিবর্তিত হবে, তখন সময় বিবর্তিত তো হবেই। এবং সাংবাদিক ইউনিয়ন আছে, তারা করবে, এবং এটা নিয়ে দীর্ঘদিন দাবি দেওয়া হচ্ছে, কিন্তু এই জায়গাগুলি কখনই স্বচ্ছ হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, যেহেতু আপনার গণকর্মচারী আইনটাই সেভাবে নাই। এবং এখানে ওয়েস্ট বোর্ডও সম্পাদকের পদগুলি যেভাবে ছিল সেভাবে নেই। আপনি চাইলে আপনিও কালকে একটা পত্রিকা বের করতে পারেন, তো এটা সে সম্ভব। এবং এই রংপুরে তো হয়েছে, হয়নি? হ্যাঁ, অনেক পত্রিকা, মালিক চোর ডাকাত ছিল, এরকম লোক তো পত্রিকা করছে, হচ্ছে এগুলি। তো আমরা চাই যে এখানে একটা অরাজকতা তো অনেক দিন থেকেই হচ্ছে, এগুলি একদিনে তো উচ্ছেদ করা যাবে না, ইট উইল টেক টাইম এগুলি চিহ্নিত করা। এবং করোনা এই জিনিসগুলো এত প্রকাশিত হতো না, করোনা এসে আমাদের এই জিনিসগুলোকে সামনে তুলে এনেছে। এই যে হাড়ের ঘরখানি, ভিতরের কাঠামো যে কত ভঙ্গুর, এই জিনিসগুলি করোনা এসে চিহ্নিত করে দিয়েছে। এবং যে কারণে এখন নানা রকম, এই যে আপনি এত কিছু বলতে পারছেন, এত সব গণমাধ্যমে এত ভিতরের কথা বলতে পারছেন, ডিউ টু দিস করোনা অনেক কিছুকে বদলে দিয়েছে, অনেক কিছু পরিবর্তন করেছে করোনা। আর যাই হোক, মানুষের সাথে মানুষের সম্পর্কের মধ্যে
কী ধরনের আঘাত এনেছে আমি জানি না, কিন্তু মানুষকে বোধসম্পন্ন করেছে বলে মনে করি। এই জায়গাটা তো সত্যি যে মানুষ আর ইচ্ছে করলেই তার আগের জীবনে ফিরে যেতে পারবে না, তাকে নিউ নর্মাল ওয়ার্ল্ডে ফিরে যেতেই হবে এবং এই করোনার সঙ্গে বসবাস করে থাকতে হবে। অতএব গণমাধ্যমের যে অরাজকতা, এগুলি তো টিকবে না, এগুলি ভাঙবেই, ভেঙে ভেঙে নতুন জায়গাটা দাঁড়াবেই, এবং এই জন্য হতাশার কিছু নেই। একটা উত্থান পতনের ব্যাপার থাকেই, আজকে উত্থান আছে, কালকে পতন হচ্ছে, আবার সে থেকে উচ্চিত হবে, নতুন করে অঙ্কুরোদ্গম হবে, তাই না? কলা গাছ একবার মরে যায়, কিন্তু সব গাছ তো আর মরে না। অনেক গাছ থেকে আপনি ফেলে রাখেন, দেখবেন যে আপন গতিতে তার থেকে ফল হচ্ছে। হ্যাঁ, আমরা যেটা বলি শুরু হয় শেষ হয়, আবার শেষ হয় শুরু হয়, এরকমই একটি সময় থেমে থাকে না, থাকে না কিছু। আর পৃথিবী কারোর জন্য অপেক্ষা করেন, আপনি নেই বলে পৃথিবী হয়ে যাবে, এটা তো অবশ্যই নয়। তো আমি এখন একটু আসতে চাই একবার স্থানীয় পর্যায়ে। আসলে এখন দেখেন, আপনি নিজেও বলছিলেন মুদ্রিত হচ্ছে, অনলাইনে হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, এবং আমরা সেই ডিজিটাল বাংলাদেশে এখন আছি। ডিজিটাল অনেক পত্রিকা প্রকাশিত হচ্ছে, অনলাইন টিভি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো এগুলোর প্রচার এবং টিকে থাকা কি করা যাবে সেটা? এগুলি টিকে থাকবে কি থাকবে না, এটা তো পাঠকের চাহিদার উপর নির্ভর করবে। প্রযুক্তির বিকাশের ফসল হচ্ছে এগুলো। আজকে প্রযুক্তির বিকাশ হচ্ছে, 2021 সাল বাংলাদেশ ডিজিটালাইজড হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা করোনাকালে দেখছি যে আমরা ডিজিটালাইজেশনের দিকে চলে গেছি। এই যে ধরুন অনলাইন টেলিভিশন, এটা তো অতীতে ভাবাই যেত না, চিন্তাই করতে পারতো না। আমাদের ডক্টর নুরুল হাসান বাবুকে কোনোদিন চিন্তা করছে যে একটা অনলাইন টেলিভিশন সে তৈরি করতে পারবে? এত অকল্পনীয় ব্যাপার ছিল। ডিআইটি থেকে সে রামপুরা ভবন দেখার পর কারো সাহসী হয়নি, কিন্তু আজকে দেখুন অনলাইন টেলিভিশন হয়েছে, অনলাইন পত্রিকা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এগুলো তো সময়ের বিবর্তন, এবং আমাদের ডক্টর নুরুল হাসান বাবু নিজেও পত্রিকা করার চিন্তা করছে। অর্থাৎ ভিজুয়াল এবং প্রিন্ট সবগুলি মিলিয়ে একটা সেক্টর তো তৈরি হবে, দাঁড়াবেই। কারণ মানুষ তো তথ্য থেকে নিজেকে বঞ্চিত করবে না, তথ্য জানার অধিকার মানুষের রয়েছে এবং মানুষ জানতেই চাইবে। তো তথ্য জানার যখন মানুষের আগ্রহ থাকবে, তার তথ্য পরিবেশনের আগ্রহী লোকের এসে যাবে। অতএব এগুলি নানা ভাঙচুরের মধ্যে দিয়ে একটা জায়গায় তো আসবেই। এটা নিয়ে এখনই ভাবার কিছু নেই, চিন্তার কিছু নেই। কারণ নিউ নর্মালে আপনাকে করোনার সাথে বসবাস করতে হচ্ছে তখন এই গণমাধ্যমের বিবর্তনে আপনার নতুন গণমাধ্যমের সাথে আপনাকে বসবাস করতে হবে। আমরা ধরুন সকালে ঘুম থেকে উঠে একটা পত্রিকা নিয়ে চা খাওয়ার যে বদভ্যাসটাই বলি, এখন বদভ্যাস ছিল, সেটা তো আর নেই। আমরা এখন আর ফিল করি না, কারণ আমরা রাতে টিভি নিউজ শুনি অথবা মোবাইলে আমি আমার সব খবর পেয়ে যাচ্ছি। ট্রাম্প কী বললেন, তো আমাকে আর সংবাদপত্রের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না, সাথে সাথে পেয়ে যাচ্ছি। সেটাই, এই জিনিসগুলো তো অতীতে ভাবা যেত না। রংপুরের লোক একদিন পরে পত্রিকা পড়তো, আর আজকে সে সাথে সাথে পেয়ে যাচ্ছে, খবর পেয়ে যাচ্ছে, সবই পেয়ে যাচ্ছে। তো এগুলি বিবর্তনের ফল, এবং এগুলি অন্যরকম চেহারা নেবেই। আজকে ডক্টর নুরুল হাসান বাবু অনলাইন টিভি করেছেন, ভবিষ্যতে দেখা যাবে যে এটা আরো বিকশিত হয়ে অন্য চেহারা পেয়েছে, অন্য রূপ পেয়েছে। এটা হবেই। মানে সময়ের তাগিদে নতুন নতুন অনেক কিছু আসবে, সেটাকে আমরা ধারণ করেই চলতে হবে সামনের দিকে। আপনি সিনেমা হলের কথা ভাবুন, গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম হলো চলচ্চিত্র। সেই মাধ্যমটাই নেই আর। হ্যাঁ, কারণ মানুষ সিনেমা হলে যে সিনেমা দেখার আর আগ্রহ নেই, তার অত সময় নেই, অত টাইম লস করে, ঘরে বসে সব দেখা যাচ্ছে, বসে দেখতে। হ্যাঁ, বিশ্ব এখন হাতের মুঠোয়। আমরা যখন ভিসিআর দেখতাম, দোকান থেকে ক্যাসেট এনে দেখতাম, হ্যাঁ, সে এক যুগ ছিল। আমরা গান শুনতাম অডিও ফিতায়, সেদিন আর নেই। আমরা এখন ইউটিউবে গান শুনি, সিডিও কিনি না। তো বিবর্তনে তো হবেই এটা। অত সিডির দোকান ছিল রমরমা বিশাল, সিডি কিনি না, আমরা ইউটিউবে গানগুলি পেয়ে যাই। আমাদের জগৎ অন্যরকম হবে, আমরা এক জায়গায় স্থির থাকবো না, অনেক কিছুই অনেক জায়গায় যাবে। আচ্ছা, যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা, এর ইতিবাচক দিকগুলো সম্পর্কে যদি? পুরোটাই ইতিবাচক। যেহেতু আপনি ফেসবুক একটা অসম্পাদিত জায়গা, এখানে কোনো সম্পাদনা হয় না, যে যা খুশি লিখছে, এবং এর পরিণতি খুব খারাপ হচ্ছে। কারণ ফেসবুক এমন একটা মাধ্যম যে দ্রুত সম্প্রসারিত হচ্ছে, ভাইরাল হচ্ছে, এবং সমাজে নানা রকম বিশৃঙ্খলা তৈরি করছে। সেখানে একটা নিরাপত্তা আইন থাকাটা এসেনশিয়াল, বাধ্য। কিন্তু কাউকেই কিছু ব্যবহার করতে দেয় না, আমরা তো তাও ব্যবহার করছি, এবং আমার দেশে অনেক উদার অনেক কিছুতেই। তো আপনার সাথে অনেকক্ষণ ধরে আমরা কথা বলছিলাম, আমরা কি একটা কবিতা শুনবো আপনার এখন? হ্যাঁ, শুনি আপনার একটা কবিতা। প্রাইম টাইম নিউজে আপনাকে দেখলাম, কি হাসি হাসি মুখ, হেসে আপনি বলছেন, হাত নেড়ে নেড়ে ঘাড় বাঁকিয়ে ঈষৎ ঝুঁকে ক্যামেরার ল্যান্স মুখী, মনে হয় ফুলকলি ফুটেছে। ফুল ফুটারই সময় বহে সুবাতাসে, সুবাসিত সুগন্ধির তাপে। ভিত্তিপ্রস্তরের সামনে দাঁড়িয়ে আপনি, ফুলের তোড়া ধরে আছে, সাথে এসেছে যারা।
তাদেরও বিকশিত দন্ত উগারি বিকলিত ভাব, নানান ধরন বরণের কত কত অবয়ব যেন পুষ্পিত ইমেজধারী হয়ে আপনার সাথে একসঙ্গে উঠছে এসে বেশ মোসাহেবি ভাবসাব। এই আয়োজনে টিভি ক্যামেরা আপনাতে স্থির, প্রতিটি ফ্রেম জুড়ে, প্রতিটি মুভমেন্টেই আপনি, আপনার নড়ে চড়ে ওঠা হাতের তালু, ক্লোজ আপে কেমন মোহময় অঙ্গুরিতে ঠাসা হীরা পান্নার ভ্যারাইটি। আহা, কতদিন পর আপনি পাবলিকের সামনে জনতার মেলবন্ধন এসে দাঁড়ালেন হিমালয় সম। আলেকজান্ডারের পরই দিগ্বিজয়ের দ্বিতীয় স্থানে লিখে দিতে চায় যদি আপনার নাম দাম পদবী। বিশ্ববিজয়ী মানুষ রবীন্দ্রনাথের পরে আপনাকে করে তোলে খ্যাতিমান। প্রেজেন্টার মৃদু হেসে ঘাড় বাঁকি কি চমৎকার উচ্চারণে বলে বলে যায় আপনার পুত পবিত্র নাম ধাম, বিশেষণে পূর্ণ মানব শাবকের প্রতি মমতায়। স্ক্রলে ভেসে উঠছে পথ পদবী সহ আপনার আপসীন নাম দাম কর্মকাণ্ড। সব কিছু কেমন জল জল হয়ে জ্বলছে ক্রমাগত প্রাইম টাইম নিউজে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কবিতা শুনছিলাম, তো এখন যদি একটু পারিবারিক জীবনের কথা বলেন। আপনি কিন্তু একটু আগে বলছিলেন একটু সন্ন্যাসী ভাব আপনার আছে, পরিবারের প্রতি যে সন্ন্যাসী, এটাকে সন্ন্যাসী ভাব বলতে পারেন না। সন্ন্যাস ব্রত নিয়েছিলেন অরবিন্দ, ঋষি অরবিন্দ, যিনি রংপুরে বড় হয়েছেন। আর সন্ন্যাস ব্রত না, আমি বলছি পরিবার থেকে সমর্থনটা, যে শিল্প সাহিত্য করবে, রাজনীতি করবে, এক পরিবারটা সন্তান, সেদিক থেকে কোনো বাধাটা ছিল না। আর আমার পরিবারে আমার বাবা 1937 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তিনি আরবি সাহিত্যে মাস্টার্স করেছেন এবং প্রথম বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। পরে তিনি ইংরেজিতে মাস্টার্স করেছেন, তিনি অধ্যাপনা করেছেন। তিনি 54 সালে নির্বাচনে শেরে বাংলার পার্টি থেকে নৌকামার্ক ইলেকশনও করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, নানা ভার্সেটাইল ছিল। এবং তিনি বইও লিখেছেন, ফার্সি থেকে অনেক অনুবাদও করেছেন। মাওলানা কেরামত আলীর জীবন লিখেছেন বললাম আপনাকে, এবং অনেক আরবি গল্প অনুবাদ করেছিলেন। উনি একাডেমিক বইও লিখেছেন, এসব ব্যাকরণ ট্যাকরণ লিখেছেন, যেগুলো আমরা খুব একটা পাইনি বা আমরা আগ্রহ দেখাইনি, কারণ আমরা তখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছি, বাংলা পড়তে চাচ্ছিলাম। আর আমার মা এখন 95 বছর বয়সী, তিনি এখনও জীবিত। আমার বড় বোন রংপুর রোকেয়া কলেজের অধ্যাপনা শুরু করেন 68-69 সালে। তারপরে তিনি হোম ইকোনমিক্স কলেজ, ইডেন কলেজে ভাইস প্রিন্সিপাল ছিলেন। পরে সরকারি একটি কলেজ থেকে রিটায়ার করেন। আর বোনের ভগ্নিপতি ছিলেন রংপুরে ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন। পরে তিনি ইনকাম ট্যাক্স কমিশনার হন, এনবিআর মেম্বার হন, এবং তিনি কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর আইনজীবীও ছিলেন, এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টেরও মেম্বার ছিলেন। তিনি 2 বছর আগে মারা যান। তারপরের বোন এবং বোনের স্বামী দুজনে আয়কর বিভাগে চাকরি করতেন। তারপরের বোনে ইনকাম ট্যাক্সে চাকরি করতেন, তার স্বামী পিজেডে চাকরি করতেন। তারপরের ভাই সিটি ব্যাংকের এমডি ছিলেন, তিনি রিটায়ারমেন্টে গিয়েছেন। তারপরের ভাই 74 সালে সোভিয়েত ইউনিয়নের স্কলারশিপ নিয়ে ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, তিনি হারুন ইঞ্জিনিয়ারিংয়ের এমডি। তারপরে আমি, আমার ছোটো ভাই সিটি ব্যাংকে চাকরি করেন। এ হচ্ছে আমার 2 কন্যা। বড় কন্যা আইসিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে আইসিটি ইঞ্জিনিয়ারিং পাস করেছে। তারপরের কন্যা স্কুল অফ ইকোনমিক্সে উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ারে পড়ে। এগুলো আমার ছোট ছোট মানে আমাদের পরিবারের ভিত্তির গল্প। আর আমরা কিন্তু আমাদের ভাবির কথা শুনলাম না। আমার ওয়াইফ চাকরি করেন পরিসংখ্যান বিভাগে। জি, সে ঢাকা ইডেন কলেজ থেকে মাস্টার্স করেছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। এই তো জীবন। তো জাফর ওয়াজেদ, আপনার সাথে অনেকক্ষণ আমরা কথা বলছিলাম, এবং আজকে আপনি সারাদিন ব্যস্ত ছিলেন একটি অনুষ্ঠানে। তো আপডেট টিভি প্রিয়জন, এই আয়োজনে আপনি এসেছেন, সেজন্য আমরা কৃতার্থ বোধ করছি। আপনি আপনার জীবনের অনেক অভিজ্ঞতার কথা বলেছেন। আমাদের বাংলাদেশ গড়ে ওঠা জাতির পিতার যে আদর্শ বাস্তবায়নের চিন্তা এবং বিরোধী পক্ষের যে সামগ্রিক প্রতিরোধ, সেখান থেকে বেরিয়ে এসে এই দেশকে সাজাবার যে প্রত্যয়, বিশেষ করে সংবাদপত্র, গণমাধ্যম, এখনকার দিনের যে অনলাইন প্রচারের যে বিষয়গুলো আছে, সবগুলো বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা জানছিলাম। তো আমরা শেষের দিকে এসে একটু শুধু বলবো যে আমাদের যে সামগ্রিক যদি সংকট যেগুলো আছে, আপনি নিজে কিভাবে সেই উত্তরণের স্বপ্নটা দেখেন? সামগ্রিক সংকট নতুন করে কিছু নেই, অতীত ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎ থাকবে। সংকট মানব জীবনে একটা বিষয়। সংকট না থাকলে মানুষ কীভাবে বেড়ে উঠবে, মানুষ কীভাবে বাধা ভাঙবে,
অচলাতন ভাঙবে কী করে? অতএব সংকট যা আছে এগুলি থেকে মানুষ উত্তরণ এইভাবে ঘটবে। তো যাবার বেলা এই কথাটা বলে যেতে চাই, মিছিলের স্লোগানে স্বদেশের গান গেয়ে আমাদের পথ চলা মুজিবের পথ বেয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আমাদের ভালো লাগলো, অনেক অনেক অজানা ইতিহাস আমরা জেনেছি আপনার কাছ থেকে। আপনার এই পথ চলা আরও দীর্ঘায়িত হোক। আপনার শ্রম, আপনার মেধা, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার ভাবনা সব কিছু মিলেই আমাদের এই সংবাদপত্র জগৎকে আরও এগিয়ে নেবে। আমাদের অনলাইন যে মাধ্যমগুলো আছে, গণমাধ্যমগুলো, সেটাকে এগিয়ে নেবে এবং আমাদের এই দেশের উন্নয়নে আপনি একজন কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে আরও অনেক বেশি অবদান রাখবেন। এই জন্যে আমরা আশাবাদ ব্যক্ত করছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপডেট টিভির পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আপডেট টিভির কর্তৃপক্ষকে প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার এই রংপুর সফরকালে তারা যে আমাকে এত সময় নিয়ে আমার এত কথা শুনলেন, জানি না এগুলি আদৌ কোনো কথা কিনা, কিন্তু তারা যে সময় নিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে ডক্টর নুরুল হাসান বাবুর প্রতি কৃতজ্ঞ, যিনি আগ্রহ দেখিয়েছেন এবং তিনি অনেক আগেই চেয়েছিলেন আমি আমার কবিতাগুলোর জন্য আবৃত্তি করে পাঠাই। আসলে এত ব্যস্ততা থাকে যে আসলে সব কিছু হয়ে ওঠে না। তবু বলে যেতে চাই, যা পেয়েছি, যা দেখেছি, তুলনা তার নাই। আমরাও সেটা বলতে চাই। অতুলনীয় এই সান্নিধ্য। ভালো থাকবেন, আবারও শুভকামনা। এতক্ষণ ধরে যারা আমাদের এই অনুষ্ঠানটি শুনছিলেন, আপডেট প্রিয়জন অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন, তাদেরও আমরা শুভ চাই এবং সুস্থতা চাই। ধন্যবাদ সবাইকে।